আসসালামু আলাইকুম সবাইকে। আমি নোমান সিদ্দিকী তন্ময়। তোমাদের সকলকে স্বাগত জানাই কিংডম অফ বেসিক থেকে। তো বরাবর নিয়ে আজকে আমরা চলে আসছি পরিমিতি অধ্যায়ের উপরে ওয়ান শট সিকিউ। তো ওয়ান শট সিকিউর এটা হচ্ছে আজকে এপিসোড 1, ঠিক আছে? এটা হচ্ছে আজকের এপিসোড 1। তো এপিসোড 1 আজকে আমরা পরিমিতি নিয়ে আলোচনা করব, তার ওয়ান শট সিকিউ দেখব। এখানে আমি তোমাদের জন্য 7টা সিকিউ আনছি, কেমন? একটা ত্রিকোণমিতি আনছি, ওটা জাস্ট দেখানোর জন্য। বাট পরিমিতি অধ্যায়ের উপরে আমি 7টা সিকিউ আনছি। কয়টা? 7টা। এই 7টা সিকিউ যে করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এসএসসি 26 যে গণিতের এক্সাম, সেটা সারা বাংলাদেশের সকল বোর্ডে কমন আসবে এই 7টা সৃজনশীলের মধ্যে। ঘুরে ফিরে এই প্রশ্নগুলো বিগত বছরে আসে এবং আমি বাছাই করে এই 7টা সৃজনশীল আনছি, এবং এখান থেকে যে 7টা টাইপ যদি কেউ কাভার করে তার কমন আসবেই আসবে ইনশাল্লাহ। তো চলো কথা না বাড়িয়ে আজকে আগে আমি বেসিক পার্টটা একটু দেখি। তোমাদের এমসিকিউ, ওয়ান শট এমসিকিউর ভিতরে আমি এটা আলোচনা করছিলাম। ওয়ান শট এমসিকিউর ভিতরে আমি এই বেসিকগুলো নিয়ে আলোচনা করছিলাম প্রায় 40 মিনিট। কারো যদি বেসিকে দুর্বলতা থাকে তাহলে তুমি কিংডম অফ বেসিক ইউটিউব চ্যানেলের এমসিকিউ সিরিজ থেকে ওয়ান শট এমসিকিউ পরিমিতি, ওই ক্লাসটা সম্ভবত 2 ঘন্টা 42 মিনিট, তার প্রথম 40 মিনিট আমি বেসিক আলোচনা করছিলাম। তো ওইটা দেখবা। তো এখন আসো আমি বেসিকটা জাস্ট একটু রিভিশন করতেছি। ত্রিভুজের ক্ষেত্রে যদি সমকোণী ত্রিভুজ হয় হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা, অথবা যে কোনো ত্রিভুজের ভূমি অথবা উচ্চতা দেওয়া থাকলে হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা দিয়ে করব। যদি দুইটা বাহু দেওয়া থাকে এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, অর্থাৎ কীরকম, এটা যদি একটা ত্রিভুজ হয়, এই বাহুটা দেওয়া এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া, এটা ধরো 10 দিছে, এটা দিছে 12 এবং অন্তর্ভুক্ত কোণটা দিয়ে দিছে সেটা মনে করো 30 ডিগ্রি, এরকম যদি দেয় তাহলে আমি এটার ক্ষেত্রফল বের করতে পারবো। 3টা বাহু দেওয়া থাকলে তখন পরিসীমা যদি পরিসীমা দেওয়া থাকে, অথবা 3টা বাহু দেওয়া থাকে বা 2টা বাহু দেওয়া থাকে, একটা পরিসীমা দেওয়া থাকে, ঠিক আছে? তখন ক্ষেত্রে সূত্রটা কি, রুট ওভার অফ অ্যাশ ইন্টু অ্যাশ মাইনাস অ্যাশ মাইনাস বি অ্যাশ মাইনাস, যেখানে অ্যাশটা হচ্ছে অর্ধ পরিসীমা, কেমন? অর্ধ পরিসীমা, যেটা হচ্ছে পরিসীমা যদি 80 হয়, অর্ধ পরিসীমা হবে 40, কেমন? এটা পারো তোমরা। আর যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে √3/4a², এবং ক্ষেত্রফল সবগুলোর একক হবে বর্গ একক। কী হবে? বর্গ একক, ঠিক আছে? আরেকটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের 2টা বাহু সমান, সেক্ষেত্রে b/4 √4a² - যেখানে এটা হচ্ছে সমান সমান বাহু, যেটা এটা হচ্ছে এ, অর্থাৎ এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে এই বাহুটা এ হলে এটা হচ্ছে এ, সমবাহু ত্রিভুজের সমান বাহু। আর ভূমিটা হচ্ছে বি বা অসমান বাহুটা হচ্ছে বি। গেল এই ত্রিভুজের আলোচনা, কেমন? চতুর্ভুজের আয়তক্ষেত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য স্কয়ার, রম্বসের হাফ ইন্টু কর্ণদের গুণফল d1 d2, হাফ ইন্টু d1 d2, যেটা হচ্ছে কর্ণ 1 কর্ণ 2। তারপর হচ্ছে সামান্তরিক হচ্ছে ভূমি গুণ উচ্চতা, আরেকটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য গুণ উচ্চতা কোনটা, যদি সামান্তরিকটা এরকম থাকে, যার একটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে এবং শীর্ষবিন্দু থেকে কর্ণের উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য এইচ আর কর্ণের দৈর্ঘ্য ডি দেওয়া আছে, তাহলে ডিএসটা হবে তার ক্ষেত্রফল, ঠিক আছে? আরেকটা হচ্ছে ক্ষেত্রফল কি, ভূমি গুণ উচ্চতা। আর ট্রাপিজিয়ামের হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল গুণ উচ্চতা। হ্যাঁ, এটা যদি একটা ট্রাপিজিয়াম হয়, এ সমান্তরাল বাহু এ, এটা হচ্ছে বি, তাহলে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এ উচ্চতা এইচ ইন্টু এইচ, এটা হচ্ছে ক্ষেত্রফল। গেল। এবার আছে বহুভুজের ক্ষেত্রে। সুষম বহুভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্র হচ্ছে n²/4 cot 180°/n, যেখানে nটা হচ্ছে বাহুর সংখ্যা। যদি ষড়ভুজ বলে তাহলে 6, পঞ্চভুজ বললে 5, চতুর্ভুজ বললে 4, অষ্টভুজ বললে 8। আর এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য এ, ঠিক আছে? মান বের করলে বসাইলে এটা চলে আসবে। চতুর্ভুজের পরিসীমার সূত্রটা হচ্ছে অ্যাশ ইকুয়ালস টু 2 × a + b, মানে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, কার ক্ষেত্রে? আয়তক্ষেত্রে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে 4 বাহুর যোগফল, রম্বসের ক্ষেত্রে 4 বাহুর যোগফল, সামান্তরিকের ক্ষেত্রে 2 × a + b, যেখানে a + b কিন্তু দৈর্ঘ্য প্রস্থ না, এটা হচ্ছে সন্নিহিত বাহু কোনটা? এটা যদি একটা সামান্তরিক হয়, এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু, ঠিক আছে? ট্রাপিজিয়াম হচ্ছে সব বাহুর যোগফল, কারণ এটা কি নেই, কোনো সূত্র ফেলানো যায় না, কোনো বাহুই সমান না, অসমান না, কিছুই না। আচ্ছা, এবার আসো কি, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 2টা সূত্র আছে। একটা হচ্ছে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, তাহলে √ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। আর বর্গক্ষেত্রে √2a, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রে সবগুলো বাহু সমান। আর এই 3টার কর্ণের দৈর্ঘ্যের কোনো সূত্র হয় না, ট্রাপিজিয়াম, রম্বস আর কি সামান্তরিকের। এবার আসি বৃত্তের পরিধি কি, 2πr, যেখানে 8টা ব্যাসার্ধ, 8টা কি ব্যাসার্ধ, ক্ষেত্রফল πr স্কয়ার। বৃত্তকলার ক্ষেত্রফল কোনটা? এটা যদি একটা বৃত্ত হয়, এটা যদি কেন্দ্র হয়, এখান থেকে যদি আমি ছোট একটা ক্ষেত্র আঁকি, এটার ক্ষেত্রফল, এটাকে বলা হয় বৃত্তকলার ক্ষেত্রফল। এটা সূত্রটা হচ্ছে কি, θ/360° × πr স্কয়ার। এই ক্ষেত্রফল থাকলে πr স্কয়ার হবে, ঠিক আছে? আর বৃত্তচাপের দৈর্ঘ্য কি, এটা যদি একটা বৃত্ত হয়, ওই যে বৃত্তকলার এই যে চাপটা, তোমরা এরকম কম্পাস দিয়ে বৃত্তচাপ আঁকো না এভাবে, ওই এতটুকু, এই যে এই বৃত্তচাপটা বৃত্তের একটা অংশ,
বৃত্তচাপের দৈর্ঘ্য বা বৃত্তাংশের দৈর্ঘ্য এটা যদি বলে থিটা বাই 360 ডিগ্রি, আর পুরাটা দৈর্ঘ্য কত 2 পাই আর, এই 2 পাই আর। যদি দৈর্ঘ্য বলে তাহলে 2 পাই আর গুণ, আর যদি ক্ষেত্রফল বলে তাহলে পাই আর স্কোয়ার গুণ। তো এখানে 2 পাই আর স্কোয়ার বসাইলে 2 পাই আর বসাইলে এ 2 আর 2 দিয়ে 360 ডিগ্রি কাটলে 180 ডিগ্রি হয়। মেন সূত্রটা হচ্ছে পাই আর থিটা বাই 180। তবে আমি মনে রাখার জন্য বলবো দুইটার ক্ষেত্রে লিখবা থিটা বাই 360। যদি ক্ষেত্রফল হয় তাহলে পাই আর স্কোয়ার, কারণ ক্ষেত্রফলটা পাই আর স্কোয়ার। আর যদি দৈর্ঘ্য বলে তাহলে এটা পরিধির সাথে সম্পর্ক 2 পাই আর লিখে ফেলবা, শেষ। এরপরে এটা যদি কেউ মনে রাখতে পারো পাই আর থিটা বাই 180 ডিগ্রি, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নাই, শেষ। এবার আসো কোনটা, আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তু দেখতে কিরকম, এই যে আয়তাকার ঘনবস্তু, হ্যাঁ এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তুর কী বলছে, সমগ্র তলের ক্ষেত্রফল 2 × AB + BC + CA। এটা কেন হলো, এটা একটা আয়তাকার ক্ষেত্রফল, এরকম 6টা তল আছে, কয়টা 6টা, তাহলে 6টা তলের এরকম আসবে কি কি 6টা ক্ষেত্রফল আসবে, AB + BC + CA, হ্যাঁ আবার আসবে AB + BC + CA, এই 6টা হলো। তো এই 2টা AB 2টা BC 2টা CA, এই জন্য এটাকে শর্ট ফর্মে লিখছে 2 × AB + BC + CA, সমগ্র তলের ক্ষেত্রফল। আর আয়তন যদি বলে, আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে, এটা হচ্ছে কি আয়তন। আর কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য কোনটা, √A² + B² + C², যেখানে আয়তক্ষেত্রেরটা ছিল √A² + B²। আর কর্ণের দৈর্ঘ্য কার, আয়তকার ঘনবস্তু হলে তখন C² উচ্চতা স্কোয়ার, √দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার, কেমন। আর √A² + B² এটা শুধু আয়তক্ষেত্রের, আর আয়তাকার ঘনবস্তু বললে এটা, ওকে। এবার আসে ঘনক। তো ঘনকের ক্ষেত্রে এগুলো সব সমান, সব বাহু যার সমান সেটা হচ্ছে ঘনক। আয়তাকার ক্ষেত্রটা এরকম, আর ঘনক কি ওই লুডুর গড়টা এরকম, সবগুলো সমান, বর্গ, সব বর্গ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেটা হবে 6A², কেন, এগুলো সব বাহু সমান, তাহলে এখানে A², এখানে A², এখানে A², তাহলে 3A², 6A², ঠিক আছে। এটা জানো। আয়তন কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ABC, তো এখানে তিনোটাই হবে, তিনোটাই হলে কি হবে AQ। আর কর্ণের দৈর্ঘ্য √A² + B² + C² আছে, তাহলে এখানে যদি আমি সবগুলো A² বসাই, A² + B এর জায়গায় B² জায়গায় A², আবার C² জায়গায় A², তাহলে হচ্ছে কি √3A²। তো এখান থেকে √3 আর A² কাটা গেলে √3A, ঠিক আছে। এই হচ্ছে কথা। এই আমার বেসিক পার্টটা শেষ। এবার আছে বেলনাকার বস্তু। বেলনাকার বস্তু কি, ওই সিলিন্ডার পাইপ এগুলা। তো এই চিত্রটা একটা সমবেত বেলনার যার ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ, এই যে ভূমি আছে, কালারটা চেঞ্জ করলে বেস্ট হয়, এই যে ভূমি আছে, এই ভূমির এই ব্যাসার্ধটাকে আর বলা হয়, ঠিক আছে, ব্যাসার্ধ আর উচ্চতা H, এই উচ্চতাটা H হলে কি ভূমির ক্ষেত্রফল। এই যে ভূমি তার ক্ষেত্রফল কি, এটা একটা বৃত্ত না, তো এটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, দ্যাটস ইট, আর কিছু না। এবার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। বক্রপৃষ্ঠ কোনটা, বাঁকা পৃষ্ঠটা দেখছো, এটাকে যদি আমি মাঝখান দিয়ে কাটে খাতার মতো খুলে ফেললাম, এই মাঝখানের এই পাটটা গোল না, গোল, এটাকে আমি মাঝখান বরাবর কাটলাম, কেটে খাতার মতো খুললে এটা এরকম হয়ে যাবে। এটা সামনাসামনি হলে আমি ভিজুয়ালাইজেশনের মতো বুঝাতে পারতাম, কিন্তু এখন যতটুকু বুঝে এটাই তো হইলে এটা কি হবে বলো, এটা একটা বৃত্ত না, তো একটা বৃত্ত মানে কি, এটা 2 পাই আর, এরকম একটা গোল, এই একটা গোল মানে 2 পাই আর পথ গেছে, কতটুকু পথ গেছে 2 পাই আর পথ গেছে, তাহলে এই 2 পাই আর, আর এটা হচ্ছে কি তার উচ্চতা, এটা কি উচ্চতা, তাহলে এই দেখো এতটা কি উচ্চতা। তাহলে এবার দেখো তো এটাকে আমি যদি মেলি, এটা আয়তক্ষেত্রের মতো হয়েছে না, দেখো তো আয়তক্ষেত্র হলে এরকম লম্বা পাটটা 2 পাই আর, তাহলে এটা দৈর্ঘ্য না, বলো না, আয়তক্ষেত্র চিন্তা করো দৈর্ঘ্য, আর এই প্রস্থটা H। এবার বলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ না, তো সেক্ষেত্রে কী হবে 2 পাই আর, এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ H, তাহলে উত্তরটা হবে 2 পাই আর H। এটা হচ্ছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, হ্যাঁ এটা হচ্ছে কি বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তো এটা কোথায়, এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ভূমির পরিধি গুণ উচ্চতা 2 পাই আর H, এটা মনে রাখতে হবে। এবার আসি নেক্সট, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো এটা হচ্ছে কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, দেখো 3টা ক্ষেত্র আছে, এই বেলনাকার বস্তুর মধ্যে 3টা ক্ষেত্র আছে, উপরে একটা বৃত্ত, নিচে একটা বৃত্ত, আর মাঝখানে বক্রপৃষ্ঠ। তো এটার ক্ষেত্রফল পাই আর স্কয়ার কারণ বৃত্ত, এটার ক্ষেত্রফল পাই আর স্কয়ার কারণ বৃত্ত, আর এটার ক্ষেত্রফল 2 পাই আর H মাত্র দেখছি, তাহলে তিনোটার ক্ষেত্রফল আমি যোগ করলে আমি পুরোটার ক্ষেত্রফল পাবো, ঠিক আছে। তো এটাই করছি, পাই আর স্কয়ার যোগ 2 পাই আর H প্লাস পাই আর স্কয়ার, এই তিনোটাকে করে একটা সময় এরকম আসছে, এই 2 পাই আর আসতো, 2 পাই আর H প্লাস 2 পাই আর স্কোয়ার আসতো, তো এখান থেকে 2 পাই আর কমন নিলে আর প্লাস H, এটা মনে রাখতে হবে। তো যেটা মনে রাখতে হবে, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস H, প্রায় পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস H। আর আয়তনের ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কোয়ার ইন্টু H, আয়তনের ক্ষেত্রফল, কারণ ভূমির ক্ষেত্রফল আয়তন কি দেখো, ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, দেখো আয়তনের সূত্র জানতো, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, যেখানে দৈর্ঘ্য আর প্রস্থটা ছিল আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ওই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, ওই ক্ষেত্রে এটা ক্ষেত্রফল গুণ উচ্চতা। তো আমি এখানে এটাই করছি, ভূমির ক্ষেত্রফল
গুণ উচ্চতা দিয়ে আয়তন করছি, করা যায় তো, করা যায় না, যায়। তো ওই ক্ষেত্রে কী করলাম, ক্ষেত্রফলটা ছিল পাই আর স্কোয়ার, উচ্চতা এইচ। তাহলে কি আমার যেটা মনে রাখতে হবে সব কিছু বাদ দিয়ে, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, তারপর হচ্ছে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, আর আয়তনের সূত্র যেটা পাই আর স্কোয়ার এইচ। আয়তনের এককটা হবে ঘন একক, কী হবে ঘন একক, আর ক্ষেত্রফল এককটা হবে বর্গ একক, আর আদার্স সব একক। ঠিক আছে, দ্যাটস ইট। এই ছিল আমার বেসিক আলোচনা। এখন আমরা সৃজনশীল চলে যাই। প্রথম সৃজনশীল ঢাকা বোর্ড 2025, ঠিক আছে। এরকম একটা প্রশ্ন কালকে আসার সম্ভাবনা, কালকে বলতে রবিবার আসার সম্ভাবনা আছে বাংলাদেশের যে কোনো একটা বোর্ডে ইনশাল্লাহ এখান থেকে একটা প্রশ্ন আসবে, বা সেটা যে বোর্ডে হোক। তো শুরু করি। প্রথম প্রশ্নটা যেটা বলছে আমার, যে একটি সামান্তরিকে সন্নিহিত বাহুতে যথাক্রমে 40 সেন্টিমিটার 30 সেন্টিমিটার, ক্ষুদ্রতম কর্ণটা 36 সেন্টিমিটার। আচ্ছা, ক নাম্বার প্রশ্নটা বলছে একটি সুষম ষড়ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। কী দেওয়া আছে দেখো তো, এখানে দেওয়াটা কি আছে, একটি সুষম ষড়ভুজ, কী দেওয়া আছে, ষড়ভুজ। ষড়ভুজ হলে আমার কি বলছে, ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্রটা কি বলো, এন এ স্কোয়ার বাই 4 কট 180 ডিগ্রি, 180 ডিগ্রি বাই এন। বাই এন কি না বলো তো। এটা যদি হয়, ষড়ভুজ মানে কত, এন ইকুয়ালস টু কত 6, আর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5, মানে এ ইকুয়ালস টু কত 5। তাহলে এন আর এর ভ্যালুটা এখানে বসা দিলে জাস্ট হয়ে যাচ্ছে না অঙ্কটা। তো এখান থেকে আমি টেনে নিচে নামিয়ে নিয়ে আসলাম। তো লেখো এন এ স্কোয়ার বাই 4 কট 180 ডিগ্রি বাই এন লিখলাম। এনের ভ্যালুটা কত, এনের ভ্যালুটা হচ্ছে উপরে লিখছি আমি 6, এর ভ্যালু কত, এর ভ্যালুটা হচ্ছে 5, 5-এর উপরে স্কোয়ার ডিভাইড বাই 4 কট 180 ডিগ্রি, 180 ডিগ্রি, এন মানে কত 6। এই ভ্যালুটা ক্যালকুলেটারে দিলে চলে আসবে, অথবা যদি কেউ ভেঙে ভেঙে করতে চাও 6 গুণ 5 5 25 ডিভাইডেড বাই 4, এখানে 2 দিয়ে কাটলে এটা 3, এটা আসবে 2, 3 25 আসবে 75, নিচে থাকবে 2, আর এখানে কট ভাগ থেকে আসবে 30, কট 30-এর ভ্যালু হচ্ছে √3, তখন হচ্ছে 75 √3/2, 75 √3/2, এটা ক্যালকুলেটার দিলে একটা ভ্যালু চলে আসবে, শেষ। তো এটা আমি করাবো না, এখন আমি ভাষাও লিখবো না, আমি জাস্ট তোমাদেরকে ধরাই দিব। কারণ ভাষা লিখতে গেলে আমি এই ধরনের অঙ্কগুলো এক একটা আধা ঘন্টা টাইম নিয়ে করাইছি, যেখানে বেসিক নিয়ে আলোচনা করছিলাম, তখন বলছিলাম যে এই ধরনের অঙ্কগুলো বারবার আসবে, এবং এই অঙ্কটা আমি করেছিলাম। আচ্ছা যাক, ওইদিকে এখন না যাই, তোমরা করছো খাতাটা উল্টালে দেখবা ভাষাটা আমি বলে দিচ্ছি। কী লিখবা, দেওয়া আছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, সুষম ষড়ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ সমান 5 সেন্টিমিটার, আর যেহেতু সুষম ষড়ভুজ সুতরাং এন সমান 6, সুতরাং আমরা জানি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, সুতরাং ক্ষেত্রফল হবে এন স্কোয়ার বাই 4 কট 180 ডিগ্রি বাই এন, এরপরে মান বসা দিবা, শেষ। এ ছিল আমার ক নাম্বার। এবার চলে আসে খ নাম্বারে। খ নাম্বার প্রশ্নটা যেটা বলছে সামান্তরিকটির অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এই অঙ্কটা একটু বড়, তা আগে আমি সামান্তরিকটা আঁকি। কী দিচ্ছে, একটা সামান্তরিকের সন্নিহিত বাহুতে দিচ্ছে 40 আর 30, তা আগে একটা আমার সামান্তরিক আঁকতে হবে অঙ্কটা বুঝতে হলে। আমি একটা সামান্তরিক আগে আঁকি। এই ছিল তার সামান্তরিকটা, ঠিক আছে। এই হচ্ছে সামান্তরিক। যে সামান্তরিকের কী দিছে, সন্নিহিত বাহুতে দিছে 40 আর 30। তো লেখো, এটা দিয়ে দিছে 40, এটা দিয়ে দিছে 30, লিখছ। আচ্ছা, লেখার পরে কি বললাম, আর কিছু দিছে না, দিছে ক্ষুদ্রতম কর্ণতা দিছে D1 = 36। আগে দুইটা কর্ণ এঁকে ফেলো, কর্ণ দুইটা আঁকো, একটা কর্ণ এ, আরও একটা কর্ণ আঁকলাম, আঁকছি। আঁকার পরে কি বলছে, ক্ষুদ্রতম কর্ণ। তো দেখো তো এই কর্ণটা ছোটো লাগতেছে না, তো এই কর্ণটা যদি ছোটো হয় তাহলে এর দৈর্ঘ্যটা আমার কত দিছে বলো, ক্ষুদ্রতম কর্ণটা দিছে আমার 36, তো এখানে লেখো 36, লেখো 36, ঠিক আছে। এই ক্ষুদ্রতম কর্ণটা কত দিছে 36। তো এবার আসি হিসাব করো, বলছে অপর কর্ণের দৈর্ঘ্য কত। তো অপর কর্ণ কোনটা, অপর কর্ণটা হচ্ছে বড় কর্ণটা, এই বড় কর্ণটা হচ্ছে অপর কর্ণ, এটার দৈর্ঘ্যটা আমার কাছে চাইছে। এখন এটা আমি কিভাবে করতে পারি, হ্যাঁ, এখন এটা আমি কীভাবে করতে পারি দেখো তো। এটা করার একটা ওয়ে আছে, কি ওয়ে আছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমার এই কর্ণটা দরকার। এখন আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ বানাইতে পারি এরকম করে, এই দেখো আমার নীল রঙের এটা একটা সমকোণী ত্রিভুজ বানাইলাম জোর করে, বানানোর কারণে এটা হয়ে গেল সমকোণ। তাহলে এই সমকোণী ত্রিভুজের এই অতিভুজ স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ঠিক আছে, করা যায় কি না, যায়। এটা করলে আমার লাভ হবে কি, এটা করলে আমার কী লাভ হবে বলো, এটা করলে আমি এই সমকোণী ত্রিভুজের অতিভুজের মানটা বের করতে পারলেই আমার ওই অপর কর্ণের দৈর্ঘ্যটা চলে আসবে, মানে D2 কর্ণটা আমার চলে আসবে, ঠিক আছে। তো এটা এখন কীভাবে করতে পারি, এজন্য আমার যেটা করতে হবে, একটা অঙ্কন লাগবে। এটা এই ক্ষেত্রে তোমরা চিত্র অবশ্যই পরীক্ষার খাতায় আঁকতে হবে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অবশ্যই চিত্র আঁকতে হবে, এবং পেন্সিল দিয়ে চিত্র আঁকবা। আবার একদম অ্যাকুরেট আঁকতে যাওয়ার দরকার নাই, তাহলে কম্পাস দিয়ে বৃত্তচাপ এঁকে সমান সমান করে আঁকে দরকার নাই, প্রতীকী অর্থে চিত্র আঁকবা, সোজা সোজা করে আঁকলেই হবে, ঠিক আছে। ওটা প্যারা না যে সব কিছু অ্যাকুরেট, এই বাহুটা আর এই বাহুটা সমান হয়েছে কি না দরকার নাই, আমার এই বাহু আর এই বাহু সমান, জাস্ট বুঝার ক্ষেত্রে অঙ্কটা করার স্বার্থে করা, ব্যাস, এটাই, আর কিছু না। এখন যেটা হয়েছে, এটা যদি 40 হয়, এটা 30,
ঠিক আছে, এখন কথা সেটা না, কথা হচ্ছে আমি তাহলে কী করলাম, এখন এখানে আমি এবিসিডি একটা সামান্তরিক নিলাম, এ বি সি ডি, এবিসিডি সামান্তরিকের বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি, বিসি বাহুকে কী পর্যন্ত বর্ধিত করি, ই পর্যন্ত বর্ধিত করি, এবং এবং দুইটা লম্ব আঁকবো আমি, কয়টা লম্ব আঁকবো, দুইটা। এই ধরনের অঙ্ক করাইছি আমি, বুঝাতে গেলে অনেক সময় লাগবে, তারপর আমি যতটুকু বোঝানো যায় ইনশাল্লাহ। তো দেখো এবার কি লেখা যায়, আমি এবার কি লিখবো এবিসিডি একটি সামান্তরিক, অঙ্কটা করে দেবো কারণ এই ধরনের অঙ্ক অনেক আসছে। এবিসিডি সামান্তরিকের, এটা খ নাম্বারটা সলভ করতেছি, হ্যাঁ খ নাম্বার, এবিসিডি সামান্তরিকের এডি সমান এ ডি সমান বিসি সমান 40 সেন্টিমিটার, সেন্টিমিটার দিছে না, হ্যাঁ সেন্টিমিটার, এটা 40 হলে এটা 40, আবার এটা 30, ঠিক আছে, এটা 30 হলে এটা 30, তোমরা জানো এগুলো। এবার কি করা যায় দেখো তো, এখন আমার যেটা দরকার অঙ্কে এটা লিখলাম, লেখার কারণে আমি তোমাদেরকে যেটা বুঝাচ্ছি, আমার টার্গেট হচ্ছে এটাকে সমকোণী ত্রিভুজ বানাইছি, ঠিক আছে, বানানোর কারণে এখন আমার যেটা করতে হবে, এই ভ্যালুটা তো আমার লাগবে, কারণ তুমি যখন লম্ব স্কয়ার ভূমি স্কয়ার করবে এই ভ্যালুটা লাগবে না, লাগবে, আছে এটা আমার কাছে নাই, আবার এই পুরাটার ভ্যালু লাগবে, তো এই পুরাটার মধ্যে এতটুকুর ভ্যালু 40 দেয়া আছে, এই এতটুকুর ভ্যালু তো আবার নাই, এটার ভ্যালু কী হবে, তাহলে এই দুইটার ভ্যালু লাগবে, কী ভ্যালু লাগবে, এই একটা ভ্যালু লাগবে, এ আরও একটা ভ্যালু লাগবে, এই দুইটা ভ্যালু পারলে তখন আমি এ পুরাটার মান জানবো, এটার মান জানবো, তখন আমি অতিভুজটা বের করতে পারবো, ঠিক আছে, এই ছিল কথা। তাহলে এখন এটা আমি কীভাবে করতে পারি, তো এটা এখন আমার যেটা করতে হবে, দেখো এখন তাহলে আমি কীভাবে করব, এই যে একটা ত্রিভুজ হয় এখানে দেখো তো, হয় কি না, হয়, এই ত্রিভুজের একটা বাহু দেওয়া আছে, এই ক্ষুদ্রতম কর্ণটা এই ত্রিভুজের একটা বাহু না, 36 দেওয়া আছে, নিচের এ ভূমির মান 40 দেওয়া আছে, তাহলে একটা ত্রিভুজে যদি 3টা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে, সেখান থেকে √(s × s - a s - b s - c এই সূত্রটা দিয়ে ক্ষেত্রফল বের করা যাবে কিনা, পারবো কিনা, পারবো, পারলে কী হবে, মনে করো এখান থেকে আমি ক্ষেত্রফলটা পাইলাম, এই ক্ষেত্রফলটা আমি জানি, এই ক্ষেত্রফলটাকে আরও একভাবে করা যায় কিনা, ½ এ ভূমি গুণ এ উচ্চতা বলে, এটা কেন করতেছি, ½ এই উচ্চতাটা আর এই উচ্চতাটা সমান, মানো কি না দেখো তো, পুরো দেখতে দেখা যায় এটার এটা সমান, হ্যাঁ, তাহলে ½ ভূমি এ উচ্চতার মানটা পাবো না কীভাবে, ওই যে আগে ক্ষেত্রফল বের করছিলাম, ক্ষেত্রফল সমান সমান এ ½ বিসি এর মান তো আমি জানি, ওইখান থেকে আমি এ ডি এফ এর মানটা বের করতে পারবো, এটাকে এফ বিন্দু চিহ্নিত করো, এফ এর মানটা আমি বের করতে পারবো, ঠিক আছে, করতে করতে আরও বুঝে যাবে। তখন আমি কী করবো তাহলে, ওই ভিতরের এই ক্ষেত্রফলটা বের করবো, 3 বাহু দিয়ে ক্ষেত্রফলটা আগে বের করি, দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর অর্ধপরিসীমা লেখো, এটার আগে একটু লেখা লিখতে হবে, তো 40 সেন্টিমিটার লিখছি, লেখার পরে ওই এবি সমান সিডি সমান 30 সেন্টিমিটার লিখলাম, এগুলো বাংলাতে লিখবা, উপরে সেন্টিমিটার বাংলা আছে তার জন্য বাংলা লিখবা, আমি সংক্ষেপে লিখতেছি। তো লেখার পর কি লিখবা হচ্ছে বিসি এর উপর এ ও ডি হতে, এ দেখো এ ও ডি হতে বিসি এর বর্ধিতাংশ বি এর উপর এফ ও ইডি লম্ব আঁকি, তো এটা লিখবা এ ও ডি হতে বিসি এর বর্ধিতাংশের উপর, লেখাগুলো আমরা আগের খাতায় খুললে দেখবা, বর্ধিতাংশের উপর এফ লিখতে হবে, লেখা লিখতে হবে, কারণ এটা আমি অঙ্কন করছি, এফ ও ডিই লম্ব আঁকি, আমার লেখা এত সুন্দর হবে না, ফার্স্ট লিখতেছি, লম্ব আঁকছি, আঁকা শেষ। এবার আঁকার পরে কী করলাম এখন, এটা আঁকা শেষ, তারপরে এবার কী করবো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা বের করবো, এবিসি কোনটা, এই যে এবিসি এটার এই একটা বাহু, 2টা বাহু, 3টা বাহু দেওয়া আছে, তো লেখো ডিরেক্ট ত্রিভুজ এবিসি এর অর্ধপরিসীমা, ত্রিভুজ এ বি সি এর অর্ধপরিসীমা, ক্ষেত্রফল লাগলে ওই যে 3 বাহু দেওয়া থাকলে অর্ধপরিসীমা দিয়ে করে না, কারণ ক্ষেত্রফল √(s × s - b s - c এভাবে, অর্ধপরিসীমা কত, 30 প্লাস 36 প্লাস ধরো কী করি 40 এই হচ্ছে পরিসীমা ভাগ 2, তো এবার করো এটা আমি ডিরেক্ট করতেছি ক্যালকুলেটর দিয়ে, তোমরা হাতে ক্যালকুলেটর থাকলে করে ফেলো, 30 প্লাস 36
প্লাস 40/2 53 কত 53 লেখো 53 একক। এখানে ওই অনেকে যদি লিখতে চাও যে এখানের একটা বাহু এ সমান সমান এত, বি সমান সমান এত, সি সমান সমান এত, সুতরাং অর্ধপরিসীমা এ প্লাস বি প্লাস সি বাই 2, তারপরে এর মান বি এর মান সি এর মান বসায় করতে চাও, নো প্রবলেম। তবে আমি এখন শর্টকাটে করব। সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ডিরেক্ট, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল রুট ওভার অফ অ্যাশ ইন্টু মানে কত 53 ইন্টু অ্যাশ মাইনাস এ মানে 53 মাইনাস যে কোনো একটা বাহুনো 30 আবার 53 বিয়োগ 36 আবার 53 বিয়োগ 40, ঠিক আছে। এরপর কি করবা, রুট ওভার লেখো, রুট ওভার লিখে রুট ওভার নাই পুরো ভ্যালুটা ক্যালকুলেটারে বসাও ডিরেক্ট রুট ওভার দিয়ে, ক্যালকুলেটারে এটা পুরোটা বসাবা, ঠিক আছে। তাহলে লিখবা হচ্ছে রুট ওভার অফ 53 ইন্টু 53 মাইনাস 30 ইন্টু 53 মাইনাস 36 ইন্টু 53 মাইনাস 40 সমান ভ্যালুটা কত আসছে 519.03036 বর্গ একক। এই ক্ষেত্রফলটা পাইছি কি না? পাইছি। তাহলে আমি ক্ষেত্রফলটা পাইলাম। দেখো তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল পাইছি না, মূলত এই ত্রিভুজটার ক্ষেত্রফল পাইছি কিনা? পাইছি তো একটা জিনিস, এই ত্রিভুজটার ক্ষেত্রফলকে আমি আরও একভাবে লিখতে পারি কিনা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা লেখা যায় কিনা? তাহলে ভূমিকে বিসি, উচ্চতাকে এফ, তাহলে আমি লিখতে পারি না এটা যে শর্ত মতে, সুতরাং শর্ত মতে হাফ ইন্টু বিসি ইন্টু এফ ইকুয়ালস টু 519.036 লেখা যায় কি না? কেন লিখতে পারি? একই ত্রিভুজ তো, আশ্চর্য বিষয়, এটা তো একই ত্রিভুজ। হ্যাঁ, একই ত্রিভুজ হলে আমি এটারে অর্ধপরিসীমা দিয়ে করি আর ওই ভূমিগুণ উচ্চতা দিয়ে করি, একরকম না? তো অর্ধপরিসীমা দিয়ে ক্ষেত্রফলটা আনলাম, এনে আমি এটা করলাম কেন? আমি এএফ এর ভ্যালুটা দরকার। বলে কেন এএফ এর ভ্যালু দরকার? এএফ এর ভ্যালুটা এই কারণেই দরকার, আমার মেইন টার্গেট ছিল এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। এই অতিভুজটাকে আমি পিথাগোরাসে ফেলতে চাইলে আমার ইডি এর ভ্যালু লাগবে, ডি এর ভ্যালু লাগবে। তো এই ডিটা এএফ এর সমান। এজন্য কি করলাম আমি? এএফ এর ভ্যালুটা আনার জন্য এই ত্রিভুজের ক্ষেত্রফলকে অন্যভাবে রিভার্স করে এএফ এর মানটা আনবো, এনে ডি এর মানটা নিয়ে আসবো। কথা বোঝা গেছে? এইভাবেই করবো। সুতরাং এবার এখানে মান থেকে এফ এর ভ্যালুটা আনো আগে, যে এএফ সমান কি লেখা যায়? 519.00366 ইন্টু উপরে যাবে 2, নিচে আসবে বিসি। আর এই বিসি এর ভ্যালু কত বলো? আমি মুছে ডিরেক্ট লিখতেছি, বিসি এর ভ্যালুটা হচ্ছে 40। এ লেখো 40, লিখছো? লিখে এবার এটা ক্যালকুলেটারে দাও, 519.066 এটাকে গুণ দাও, গুণ দিয়ে ক্যালকুলেটারের উপরে বসো 2, নিচে বসো 40। এই ভ্যালুটা ক্যালকুলেট করলে পাবো যেটা 25.95। কত পাবো? সুতরাং এএফ সমান 25.95। সুতরাং কি লেখা যায়? এএফ সমান ওই উপরের ডিই, এই যে ডিই, ঠিক আছে, লেখো ডিই সমান 25.95 একক। এখানে তুমি একক লিখতে পারবা, বাট এখানে তুমি একক লিখতে পারবা না। কেন? এটা একটা সমীকরণ, এই ধরনের ভুলের কারণে 1-2 নাম্বার চলে যাবে খাতায়। সমীকরণ সমাধানের ক্ষেত্রে কোনো একক নাই, একক দিতে হবে পরের লাইনে সুতরাং দিয়ে, ঠিক আছে। গেল ডি এর ভ্যালুটা পাইছি কিনা? তাহলে এই ডি এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম, শেষ। আর কতটুকুর ভ্যালু দরকার দেখো। অঙ্কের আগে মেন লক্ষ্যটা হচ্ছে অঙ্কটা বোঝা, তারপর আমি অঙ্ক করতে পারবো। আমি এই টাইপ যে কতবার আসছে দেখবা তুমি। এই যে এই ভ্যালুটা আমি পেয়ে গেলাম, এই সমকোণী ত্রিভুজের এই পুরাটার ভ্যালু জানে 36 না, এ বিডি এর মান বের করবো আমি। বিডি এর মান রম্বসের ক্ষেত্রে এই অপর কর্ণ বলছে আমাকে, দেখো এই অপর কর্ণের দৈর্ঘ্য আমি বিডি বের করব। এই জন্য কী করলাম? এটাকে একটা সমকোণী ত্রিভুজ বানাইলাম, বানাইয়া এখন ডি এর মান বের করলাম। এখন আমার কি করার দরকার? এটার ভ্যালু দরকার। এটার ভ্যালুর মধ্যে বিসি এর ভ্যালুটা 40 দেওয়া আছে, বাট সি এর ভ্যালুটা আমার কাছে নাই। এই সি এর ভ্যালুটা আমি কোত্থেকে পাবো? প্রশ্ন হচ্ছে এখন এই সি এর ভ্যালুটা আমি এখন কোত্থেকে পাবো? এবার এটার জন্য কি করা যেতে পারে বলো? তুমি যেটা লিখতে পারো সেটা হচ্ছে, এই যে এখানে এটার ভ্যালু কত দেওয়া আছে? আমার 25 এটা পাইলাম। এটার ভ্যালু কত দেওয়া আছে? 30 দেওয়া আছে। এটা একটা ছোট সমকোণী ত্রিভুজ না? এই যে এটা একটা পিথাগোরাসের সূত্র যদি ফালাই এই ছোট ত্রিভুজটার মধ্যে, ত্রিভুজ ডিসিই এটাকে যদি একটা সূত্র ফালাই, আমি অতিভুজ সিডি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস ইডি স্কোয়ার লিখতে পারি কিনা?
পারি, পারলে কী হবে, এটার ভ্যালু জানি, এটার ভ্যালু জানি, এটার ভ্যালুটা চলে আসবে, ঠিক আছে। আর এটার ভ্যালু তো মাত্র বের করছি। তো এবার কী লিখবো, ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রে লেখো, ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এগুলো তোমরা লিখতে পারো, আমি এত কিছু লিখবো না। আর আমি লেখা কিন্তু অনেক কম লিখছি। সবচেয়ে বেস্ট হবে তোমরা আগের খাতাটা খুলে দেখা, অথবা গাইড অথবা বই যেখান থেকে দেখে নাও লেখাগুলো। বাট আমি এখন লেখাগুলো সব লিখতে গেলে একটা অঙ্কের পিছনে অনেক টাইম চলে যাবে। অলরেডি এই অঙ্কটা আমি 15 মিনিট যাবত বুঝাচ্ছি, এই একটা ম্যাথ, অথচ 7টা সৃজনশীল আনছি, একটা শেষ হয়নি। দেখো সিডির ভিতরে কী লিখবো, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সিডি স্কোয়ার ইকুয়ালস টু, ঠিক আছে, সিডি স্কোয়ার ইকুয়ালস টু ডিই স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার বা সিই স্কোয়ার। এখান থেকে আমার কার ভ্যালুটা দরকার, সিইর ভ্যালুটা বের করবো আমি, সিই এটার ভ্যালু বের করবো। তো সিইটাকে এক পাশে দেখো, সুতরাং সিই সমান সমান আমি লিখতে পারি সিই স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারি সিই স্কোয়ার সমান সমান লিখতে পারি সিডি স্কোয়ার মাইনাস ডিই স্কোয়ার। সুতরাং সিই সমান সমান রুট ওভার অফ সিডি স্কোয়ার মাইনাস ডিই স্কোয়ার। এবার এটাকে করো, রুট ওভার অফ সিডি এর ভ্যালু কত, সিডি এর ভ্যালু এই যে সিডি এর ভ্যালু হচ্ছে 30, দেখছো চিত্র থেকে দেখো 30 স্কোয়ার মাইনাস ডিইটা কত, এখানে ডিইর ভ্যালুটা হচ্ছে একটু আগে বের করছি 25.95 তার উপরে স্কোয়ার। এবার এই ভ্যালুটা কত আসে দেখো, ক্যালকুলেট করে দেখো। আমি করতেছি যে রুট ওভার অফ 30 স্কোয়ার মাইনাস 25.95 তার উপরে স্কোয়ার। ওকে, তো এটা করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 15.053 এটা পেলাম। একক লিখবো না, এটা লেখা যাবে না। দেখো আমি সির ভ্যালু পেয়ে গেছি, এই যে সির ভ্যালুটা পেয়ে গেছি, তার মানে আমি এটা পুরোটা জানি। এবার এটাকে একটা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের মধ্যে ফেলে দিব, তাহলে ত্রিভুজটার নাম হবে কি ডিবিই বা বিডিই, ত্রিভুজ বিডিইর ক্ষেত্রে। হ্যাঁ, ত্রিভুজ বিডিইর ক্ষেত্রে আমি এখানে করতেছি আমার জায়গা স্বল্পতার কারণে। ত্রিভুজ বিডিই এর ক্ষেত্রে কি লিখবো, বিডির ক্ষেত্রে লিখবো বিডি স্কোয়ার ইকুয়ালস টু ডিই স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার লিখলাম। এবার এখান থেকে বিডি এর মানটাই তো আমি বের করবো। তো ডি এর ভ্যালু দেওয়া আছে না, ডি এর ভ্যালুটা কত, ডি এর ভ্যালুটা হচ্ছে 25.95, লেখো 25.95 তার উপরে স্কোয়ার। বিই এর ভ্যালু কত, বিই কোনটা দেখো, বি হচ্ছে পুরাটার মধ্যে 40 প্লাস সিই কত এটা, তাহলে 40 প্লাস এটা, ঠিক আছে, লেখো 40 প্লাস 15.053 পেলাম এত এর স্কোয়ার। এবারে এটা ক্যালকুলেট করো কত করবা, 25.95 তার উপরে এত প্লাস 40 আমি আমার মতো করতেছি, তার উপরে স্কোয়ার। ওকে, প্লাস 25.95 তার উপরে স্কোয়ার করলে আসবে এত 3704.25। সুতরাং বিডি এর ভ্যালু হবে কত, এটা রুট 3704.25, ঠিক আছে, এটা 4। রুট অ্যান্সার করো, 60.86। এই হচ্ছে আমার নির্ণয় অপরকর্ণ। কোন অপরকর্ণটা, এই অপরকর্ণটা শেষ। তাহলে আমার মেন টার্গেট যেটা ছিল, আমার একটা সামান্তরিকের 2টা সন্নিহিত বাহু দিয়ে দিয়েছে, আর কিছু দেয় নাই, আর একটা ছোটো কর্ণ দিয়ে দিয়েছে, দিয়ে কী করছে বলছে যে এই অপরকর্ণটা কত। তো অপরকর্ণটারে আমি একটা সমকোণী ত্রিভুজের মধ্যে ফেলে আমি যেটা দেখলাম আমার কাছে এটা শর্ট, আবার এটা শর্ট। দেখুন এটা আনার জন্য ভিতরে একটা লম্ব আঁকলাম। একে কী করলাম, এখানে 3টা বাহু দেওয়া আছে ত্রিভুজটার, সেখান থেকে ক্ষেত্রফল বের করলাম, করে আবার ভূমিগুণ উচ্চতা করলাম, সেখান থেকে এফ এর ভ্যালুটা করলাম, এফ সমান ডি জানি, তাহলে ডি এর ভ্যালুটা পাইলাম, তাহলে আর ইসি এর ভ্যালু দরকার। তো এখানে ডি এর ভ্যালু জানি, এখানে সিডি এর ভ্যালু জানি 30, আর ভ্যালু জানি না কার, ইসি। এটারও সমকোণী ত্রিভুজের পিথাগোরাস দিয়ে করে আমি সি এর ভ্যালুটা বের করলাম। সি এর ভ্যালুটা বের করার কারণে আমার কাছে বি এর ভ্যালুটা পুরোটা আছে। বি এর ভ্যালুটা যখন আমার কাছে পুরোটা আছে, তখন আমি কি করতে পারি, এটার ভ্যালু আছে, তখন এটার মানটা বের করতে পারি, যেটা আমি এখানেই করেছি। শেষ। এবার লাস্ট ওয়ান, এ হচ্ছে মেন কথা। এখানে আমি অনেক কথা লিখে নাই, তোমরা এটা কি করবা,
তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা হচ্ছে খাতা থেকে করে দেখবা অথবা গাইড থেকে দেখে নেবা, যেখান থেকে আমি জাস্ট ধরাই দিব, তারপর আমি অঙ্কটা করাই দিচ্ছি। এরকম সব অঙ্ক করাবো না, এখন আরও শর্টে করাবো। একটি রম্বসের পরিসীমা উদ্দীপকের সামান্তরিকটির পরিসীমা সমান। সামান্তরিকের পরিসীমা সমান। সামান্তরিকের পরিসীমার ক্ষেত্রে দেখো আমি সামান্তরিকের পরিসীমাটা আগে বের করে ফেলি। সামান্তরিকের পরিসীমা আমি কিন্তু অনেক লেখা লিখবো না বলছি, হ্যাঁ, সামান্তরিকের পরিসীমা ডিরেক্ট করবো। সামান্তরিকের তোমরা লিখবা সামান্তরিকের ভূমি দেওয়া আছে এত, ওই সন্নিহিত বাহু দুটার দৈর্ঘ্য যথাক্রমে এটা দেওয়া আছে, এই হয়েছে 2 ইন্টু সন্নিহিত বাহুদের যোগফল। ওই আমি পরিসীমার ক্লাসে দেখাইছিলাম, একটু আগেও দেখাইছি। তাহলে 40 প্লাস 30 হবে সন্নিহিত বাহু দুইটা। 40 প্লাস 30 তো কত হবে? 40 প্লাস 70 140 আসবে। 40 30 70, 70 দুগুণ 140 একক। একক না না সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার পেলাম। এটা কি পেলাম? পরিসীমা। বলছে যে রম্বসের পরিসীমা উদ্দীপকের সামান্তরিকটির পরিসীমা সমান। সুতরাং রম্বসের পরিসীমা কত হবে শর্ত মতে? 140 না শর্ত মতে? তো লেখো শর্ত মতে। সুতরাং শর্ত মতে রম্বসের পরিসীমা, রম্বসের শর্ত মতে না, সুতরাং দিয়ে লেখো। সুতরাং রম্বসের পরিসীমা সমান সমান 140 সেন্টিমিটার। লেখা যায় কি না? রম্বসের পরিসীমার সূত্র জানো না? 4 সমান সমান, সুতরাং 4 সমান সমান 140 লেখা যায় না? সুতরাং এ সমান সমান কি লেখা যায়? 140/4 না? তো সেখান থেকে 35 আসে না অ্যান্সার। এর ভ্যালুটা কত আসছে? 35। এর ভ্যালু কত আসছে? 35। এবার কি বলছে দেখো, বলছে যে সামান্তরিকটির পরিসীমা সমান ক্ষুদ্রতর কর্ণটা D1 হলে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো। এবার রম্বসটা আঁকতে হবে আমার, ক্ষুদ্রতম কর্ণদৈর্ঘ্য দিয়ে দিছে। তো রম্বসটা আঁকো। আমি রম্বসটা আঁকতেছি, দেখো এই যে রম্বসটা আঁকলাম, এই রম্বসের এই ক্ষুদ্র কর্ণটা দিয়ে দিছে আমাকে। এই ক্ষুদ্র কর্ণটা আমাকে দিয়ে দিছে কত? ক্ষুদ্রতম কর্ণটা দিছে আমাকে, প্রশ্নটা বোঝো। বলছে একটি রম্বসের পরিসীমা উদ্দীপকের সামান্তরিকটি সমান এবং ক্ষুদ্রতম কর্ণটা D1 হলে, এই D1-এর ভ্যালু তো 36 দিয়ে দিছে, তাহলে ক্ষুদ্রতম এই কর্ণটা D1, ঠিক আছে? ক্ষুদ্রতম কর্ণ D1, এগুলো তো তোমরা দেওয়া আছে দিয়ে লিখবেই। D1টা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে রম্বসটির ক্ষেত্রফল। এখন দেখো রম্বসটির ক্ষেত্রফল আনতে হলে আমার অপর কর্ণ লাগবে, কারণ কি রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা কি? হাফ ইন্টু D1 D2। আমার কাছে D1 আছে, D2-র ভ্যালু নাই। এখন D2-র ভ্যালুটা আমি কীভাবে আনতে পারি? তো এখানে আমার D1-এর ভ্যালু দেওয়া আছে, তো D1-এর ভ্যালুটা কত দেওয়া আছে আমার কাছে? D1 র্যান্ডমলি লিখি, D1-এর ভ্যালুটা দেওয়া আছে 36। কত? 36। তো এটা যদি 36 হয়, ABCD সামান্তরিক রম্বস ABCD সামান্তরিকের এই কর্ণ D1টা যদি 36 হয়, ছোটো কর্ণটা, ঠিক আছে? 36 হলে এটা 18 আর এটা 18 মানো না, কারণ তো কর্ণটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না, সমানভাবে ভাগ করে না, করে তো। আচ্ছা, তো এটা 18 আসছে কিনা? আসছে। আর ওই বাহুর দৈর্ঘ্য দেখো তো, সবগুলো 35 না? বাহুর দৈর্ঘ্য এটাও 35, এটাও 35, এটাও 35, এটাও 35। এবং আরেকটা কথা জানো কি না? কী কথা সেটা? এটা 18, এটা এই পাশে লেখো। আরেকটা কথা জানো কি না? জানো কি? যে রম্বসের কর্ণতা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কে কে? রম্বস আর বর্গ। রম্বস আর বর্গ দেখতে কীরকম? এই বর্গটা এরকম, এই কর্ণতা পরস্পরকে 90 ডিগ্রি কোণে, আবার রম্বস এটাও পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে। আবার আয়তক্ষেত্র কিন্তু 90 ডিগ্রি কোণে, মানে আয়তক্ষেত্রটা কি এরকম, এটা কিন্তু 90 ডিগ্রি কোণে ছেদ করে না। আবার সামান্তরিকটা কোনটা? এটা, এটাও কিন্তু 90 ডিগ্রি কোণে ছেদ করে না। তো এটা যদি 90 ডিগ্রি কোণে ছেদ করে, তুমি যেটা বুঝতে চাচ্ছ কি না জানি না, এটা একটা সমকোণ না? এটা যদি সমকোণ হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা? সমকোণী ত্রিভুজ হলে এটা অতিভুজ কিনা? অতিভুজ। অতিভুজের ভ্যালু দেওয়া আছে কিনা? আছে। লম্বের ভ্যালু দেওয়া আছে কিনা? আছে। তুমি এই ভূমির ভ্যালুটা আনতে পারবা না? আনতে পারবা না? এটাকে ও দাও, আনতে পারবা না? বেলা আনে কি হবে? এটার ভ্যালু যদি তুমি আনতে পারো, এটাকে 2 দিয়ে গুণ করলে, এটাকে 2 দিয়ে গুণ করলে D2-এর ভ্যালু পাবা না? D2-এর ভ্যালু পেলে কী হবে? ক্ষেত্রফলটা চলে আসবে না? কারণ আমার কাছে ক্ষেত্রফল চাইছে। বুঝা গেছে? তাহলে কী লিখবে এখন? ত্রিভুজ AOD, ঠিক আছে? র্যান্ডমলি ত্রিভুজ AOD, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এগুলো তোমাদের লেখা, এগুলো আমার কাজ না। AD স্কোয়ার সমান সমান, AD স্কোয়ার সমান সমান OA স্কোয়ার প্লাস OD স্কোয়ার, ঠিক আছে? এবার এখান থেকে আমি কার ভ্যালুটা বের করবো? OD এটার ভ্যালুটা বের করবো। ODটা রাখো, OD স্কোয়ার সমান সমান AD স্কোয়ার মাইনাস OA স্কোয়ার। সুতরাং OD সমান সমান রুট ওভার অফ AD স্কোয়ার মাইনাস OA স্কোয়ার। এখান থেকে রুট ওভার অফ AD এর ভ্যালু কত? AD এর ভ্যালু হচ্ছে 35, 35-এর উপর স্কোয়ার করো, মাইনাস OA এর ভ্যালু কত? O এর ভ্যালু হচ্ছে 18, 18-এর উপর স্কোয়ার করো। 18-এর উপর স্কোয়ার করলে কী হয়? রুট ওভার অফ 35 স্কোয়ার, রুট ওভার অফ 35 স্কোয়ার মাইনাস 18 স্কোয়ার। কত আসছে অ্যান্সার?
এটা ফ্র্যাকশন ভ্যালুটা আনতে হবে 30 পয়েন্ট, ওডি এর ভ্যালু আসছে 30.0166 ঠিক আছে। এটা আমার কার ভ্যালু আসছে, ওডি এর ভ্যালু আসছে রুট করার পরে 35 বিয়োগ 18 এটা করার পর। এখন ওডি এর ভ্যালু পাইছি না, তাহলে বিডি এর কর্ণার দৈর্ঘ্য আমার দেখো ডি টু দরকার, ডি টুটা হবে কি 2 ওডি, কারণ কি বি ও 2 ওডি হবে, কারণ ওডি আর ওবি সমান, ঠিক আছে। তো এটা যদি তোমার ওই কত 30 দশমিক সামথিং হয়, এটাও 30 দশমিক সামথিং, তুমি যেটা লেখো বিডি সমান, এখানে লেখো সুতরাং বিডি সমান 2 ওডি, এখানে লেখো 2 ইন্টু ওডি এর ভ্যালু কত 30.0167 এটাকে ইন্টু 2 করলে যেটা আসবে অ্যান্সার 60.033 এত। এটা ভ্যালু কার পাইছি, বিডি। আমার কাছে কী চাইছে, ক্ষেত্রফল। এবার লেখো সুতরাং সামান্তরিকটি ক্ষেত্রফল, দেখো সুতরাং সামান্তরিকটির ক্ষেত্রফল রম্বসের, সুতরাং রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল সমান সমান কী আসবে, হাফ ইন্টু D1 D2। এবার বলো, সুতরাং এটা D2 সমান লিখতে পারে, D2 সমান বিডি, ঠিক আছে। হাফ ইন্টু D1 এর ভ্যালু কত, D1 এর ভ্যালুটা হচ্ছে 36 আর D2 এর ভ্যালু কত 60.033। এটাকে গুণ করো 18 দিয়ে, মানে এটা ক্যালকুলেটারে উঠাবে আর কি, উঠালে যেটা পাবা অ্যান্সারটা হচ্ছে 1080.5999833। এটা হচ্ছে অ্যান্সার। বর্গ একক, বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার রম্বসের ক্ষেত্রফল চলে আসছে, ঠিক আছে। এই হচ্ছে মেন কথা। এবার নেক্সট কোশ্চেন চলে। আমার কপালটাই খারাপ, আমার ক্লাসের ভিতরে বারবার এই স্ক্রিন রেকর্ড অফ হয়েছে। আমি প্রায় এটার তোমাদের এই অঙ্কটার পরে প্রায় 10-15 মিনিট ক্লাস নিয়ে নিছি, পরে দেখে যে রেকর্ড হয়নি। কীরকমটা লাগে। আচ্ছা যাক, এখন এই অঙ্কটা আমি আবার শুরু করতেছি। দেখো এই করে ফেলছিলাম, দেখছো পরেরটাও করেননি, শেষ, তারপরেরটাতে চলে গেছি। কপাল খারাপ হলে যা হয়। আচ্ছা যাক, আবার শুরু করতেছি। বিরক্ত লাগে, এমনি সময় কম, তার মধ্যেই অবস্থা। দেখো এখানে প্রশ্নটা ছিল কুমিল্লা বোর্ড 2025-এর, হ্যাঁ। সেখানে ক নাম্বার প্রশ্নটা কি বলছে, বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 60 সেন্টিমিটার হলে। এটার সাথে উদ্দীপকের সম্পর্ক নাই, এই জন্য উদ্দীপকটা পড়িনি, ক নাম্বারটা আলাদা। তো প্রশ্নটা রিড করলাম, বৃত্তের ব্যাস, তো লেখো বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস সমান সমান 2r, জানো কিনা, কারণ ব্যাসার্ধ আর ব্যাস কি 2r। পরিধি, তো লেখা পরিধি, আমি তো শর্টে লিখবো, তোমরা লেখো দেওয়া আছে বৃত্তের পরিধি বা দড়ি বৃত্তের পরিধি 2πr বা ব্যাসার্ধ আর 2r এগুলো লিখবা। হইল কি না, হয়েছে। হওয়ার পরে কি বলছে, ব্যাস ও পরিধির পার্থক্য যদি 60 সেন্টিমিটার হয় তবে ব্যাসার্ধ নির্ণয় করো। বলছে এই দুইটার পার্থক্য কত, 60। তো শর্ত মতো তুমি লিখতে পারো না, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করো। সুতরাং শর্ত মতে 2πr মাইনাস 2r সমান সমান কত, 60 লেখা যায় কিনা, যায়। এবার এখান থেকে 2r কমন নাও, 2r কমন নিলে পাই মাইনাস ওয়ান হবে সমান 60। এখান থেকে আর রাখো, কারণ আর ভ্যালুটা চাইছে, এই দেখো ব্যাসার্ধ চাইছে, ব্যাসার্ধ মানে আর এর মান, ব্যাসার্ধ মানে আর এর মান, আর মান কী হবে 60 ডিভাইডেড বাই 2 ইন্টু পাই মাইনাস 1। ক্যালকুলেটারে এই ভ্যালুটা বসাবা, পাইয়ের মান বসাবা 3.1416, এটা বসাবা, বসাইয়া অ্যান্সার যা আসে তা শেষ, আর আমি করাবো না। ক নম্বরটা দেখো, আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করি, পুরো অঙ্কটা আমি করে ফেলছি। কীরকমটা যে লাগে, মানে যদি মেজাজটা খারাপ হয়ে যায় একদম। ডিলেট, দেখো খ নম্বরটা দেখি, বলছে যে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এবার বলছে আয়তক্ষেত্রে কী দেওয়া আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা 150 দেওয়া আছে। কী দেওয়া আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা 150 দেওয়া আছে। হ্যাঁ, যদি দৈর্ঘ্য 5 মিটার কম হয় তবে এটা একটা বর্গক্ষেত্র হয়, ঠিক আছে। বলছে যে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। কী নির্ণয় করতে বলছে, কর্ণের দৈর্ঘ্য। তো কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি জানো, কর্ণের দৈর্ঘ্য সূত্রটা ছিল না √a² + b², যেখানে এটা দৈর্ঘ্য আর বিটা প্রস্থ। আয়তক্ষেত্রে, তাহলে আমার কাছে এই দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে না, ক্ষেত্রফল দেওয়া আছে। তো তুমি দৈর্ঘ্য প্রস্থ ধরে নাও, যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, কার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তোমরা লিখবে, আমি তো শর্টে লিখবো, দৈর্ঘ্য a মিটার, তারপরে প্রস্থ আয়তক্ষেত্রের প্রস্থ b মিটার, লেখা যায়। সুতরাং শর্ত মতে ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ হয় না, ab হয় কি না, ক্ষেত্রফল ab হয় কি না, ab বর্গমিটার, লেখা যায়।
যায়। বর্গমিটার হলে কী হয়, সুতরাং শর্ত মতে ওই যে ক্ষেত্রফল সমান 150 দিয়ে দিছে, সুতরাং শর্ত মতে এবি সমান এ বি সমান 150 ক্ষেত্রফলটা, ঠিক আছে। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। পরের শর্তটা খেয়াল করো, পরের শর্তটা কি বলছে, যদি এর দৈর্ঘ্য 5 মিটার কম হয় তাহলে এটি একটা বর্গক্ষেত্র হয়। তো দৈর্ঘ্য যদি 5 মিটার কম হয়, দেখো জিনিসটা হচ্ছে এরকম, এটা একটা আয়তক্ষেত্র ছিল, হ্যাঁ। এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্যটা যদি আমি 5 মিটার কমায় ফেলি, কত মিটার, 5 মিটার কমায় ফেলি, তাহলে এতটুকু একটা বর্গক্ষেত্র হয়। কি হয়, বর্গক্ষেত্র হয়। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান কিনা, সমান। তো এই পুরোটাকে তো আমি ধরছিলাম, দেখো তো এই যে দৈর্ঘ্য দৈর্ঘ্য ধরছি না, দৈর্ঘ্যটা এ হলে তাহলে এটা যদি 5 মিটার কম হয় তাহলে এই ভ্যালুটা কত, a-5 না। আর এটা বি ছিল না, ওই যে প্রস্থ বি, এটা বি ছিল কিনা বলো, প্রস্থ বি, হ্যাঁ। তো বর্গের যে দুইটা বাহু, সবগুলো বাহু সমান, জানো কিনা, তাহলে এই বাহুটা সমান না। তো এটা যদি a-5 হয় আর এটা যদি বি হয়, শর্ত মতে a-5 সমান বি না, কারণ বর্গের বাহুগুলো পরস্পর সমান, হ্যাঁ। তাহলে কী লিখবা, যদি দৈর্ঘ্য 5 মিটার কম হয়, 5 মিটার কম হয়, তবে কি হবে, a-5 সমান সমান বি। তারপর কি লিখবা, a সমান সমান 5 প্লাস বি লেখো। এটারও 2 নং সমীকরণ দিয়ে রাখো। এর মানটা তুমি এবার বিতে বসাও, দুইটা সমীকরণ থেকে সমাধান করে এ বি এর মানটা বের করতে হবে। এ বি এর মান কেন বের করবো, কারণ √a² প্লাস b² হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, এজন্য এ বি এর দৈর্ঘ্যটা আমার দরকার। তো এখান থেকে কী পেয়েছি আমি, a সমান সমান 5 প্লাস বি পেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার কী লিখবো, এবার লিখবো হচ্ছে 1 নং হতে পাই, ওই 1 নং হতে পাই, এটা 1 নং হতে পাই, লেখো 1 নং হতে কী পাই, এ বি সমান সমান 150, এ বি সমান সমান 150। তো এখানে তুমি এর মানটা বসো, এর মানটা কত, 5 প্লাস বি ইন্টু বি সমান সমান 150। তাহলে এটাকে বাংলা কী পাবো আমি, বাংলা পাবো হচ্ছে b² প্লাস 5b মাইনাস 150, সব এক পাশে নিয়ে এসো, মিডল টার্ম হবে। তারপর কী লিখবা, b² প্লাস এই 5bটাকে ওই মিডল টার্ম 10 গুণ 15 150, ঠিক আছে, 15 গুণ 10 150। তাহলে ওই ক্ষেত্রে কী হবে, 15b মাইনাস 10b মাইনাস 150 ইকুয়ালস টু 0, ওকে। তো এটা যদি করতে পারি, এবার তুমি ওই মিডল টার্ম থেকে কমন নাও, বি কমন নিলে b প্লাস 15 মাইনাস 10 কমন নিলে b প্লাস 15 ইকুয়ালস টু 0। তারপর লেখো b প্লাস 15 b মাইনাস 10 ইকুয়ালস টু 0। এখান থেকে লেখা যায়, সুতরাং বি সমান সমান, তোমরা লিখবা হয় অথবা দিয়ে এটা সমান সমান 0, আবার অথবা দিয়ে এটা সমান সমান 0, এগুলো তোমাদের কাজ, আমার না। b মাইনাস 50, সুতরাং b সমান সমান 10। দেখো দৈর্ঘ্য প্রস্থ কখনো ঋণাত্মক হয় না, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না, দেখবা যা গ্রহণযোগ্য নয়, কিউট করে লিখে দিবা। আর হচ্ছে b সমান সমান কত, 10। তো b এর ভ্যালু যদি 10 হয়, হ্যাঁ কী হয়, b এর ভ্যালু যদি 10 হয়, তাহলে এখান থেকে এর ভ্যালুটা আনতে পারবো না, এ 2 নং হতে পাই, a প্লাস 5b, এখানে লিখবা 2 নং হতে পাই লিখবা 5, a ইকুয়ালস টু 5 প্লাস b ছিল, a ইকুয়ালস টু 5 প্লাস b। তো 5 প্লাস b এর ভ্যালুটা কত ছিল, 10 সমান সমান 15 আসছে কিনা, এ বি এর ভ্যালু পাইছি। সুতরাং আমার কী চাইছে, কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তো কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি, √a² প্লাস b² প্লাস b²। এখানে লেখো √a² ভ্যালু কত, 15² প্লাস b² ভ্যালু কত, 10² সমান সমান কত আসছে, 15 225 প্লাস 10² মানে 100। তাহলে যেটা আসবে √325 এটা থেকে অ্যান্সারটা বের করে যা আসে তা ক্যালকুলেট করে দিয়ে দিবে। এটা হচ্ছে আমার কর্ণের দৈর্ঘ্য সূত্রটা, ঠিক আছে। এই যে কর্ণের দৈর্ঘ্য সূত্রটা। লাস্ট আরেকটা প্রশ্ন, এই 2 নম্বর একটা প্রেক্ষাপট দিচ্ছে যে কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, কার, পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য। দেখো একটা ঘনক আঁকি আমি, এই যে ঘনকটা বর্গ, ঠিক আছে, সব বর্গ, এটা হচ্ছে ঘনক, আঁকছি। এখন আমার যেটা দিছে আমাকে দেখো তো, বলছে যে কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, কার, ঘনকের কর্ণের দৈর্ঘ্য না, ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a। আমাকে বলছে পৃষ্ঠতল মানে কি, 6টা তল নিয়ে গঠিত এরকম একটা তলের, ঠিক আছে। তা আমি এই তলটাই ধরলাম, তো এটা একটা বর্গ না, তো বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, √2a, বর্গের √2a। আর যদি সমগ্র পৃষ্ঠের মানে টোটাল কর্ণের দৈর্ঘ্য বলে তখন হচ্ছে √3a, ঠিক আছে। আর যদি এক পৃষ্ঠতলের বলে তাহলে হচ্ছে √2a। এটা আমি এমসিকিউতে বারবার দেখেছিলাম। এবার কি লিখতে পারো, কোনো ঘনকের পৃষ্ঠতলে কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিছে এটা, তো তুমি লেখো দেওয়া আছে কি, যে পৃষ্ঠতলে কর্ণের দৈর্ঘ্য, ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য,
কর্ণের দৈর্ঘ্য সমান সমান 6√2 সেন্টিমিটার। ঠিক আছে, তো সুতরাং শর্ত মতো কী লিখতে পারো? কর্ণের দৈর্ঘ্য সূত্র কী জানো তুমি? √2 জানো, পৃষ্ঠতলের বলে √2, আর যদি সমগ্র কর্ণের দৈর্ঘ্য বলে, মানে টোটালের উপরে বলে কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তখন হবে √3। ঠিক আছে, 6√2 এর √2 বাদ, সুতরাং এর ভ্যালু কত আসছে? 6 আসছে। এখন আমার কাছে কী চাইছে? ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন। তো লেখো সুতরাং ঘনকের সমগ্র তলের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 6a²। সূত্রটা ডিরেক্ট বসা দিবে, আমি পড়াইছিলাম তোমাদেরকে ওই 40 মিনিট ক্লাসের MCQর। এর ভ্যালুটা হচ্ছে 6²। 6 6 6 36, 36 × 6 216 সেন্টিমিটার কিউব, ঘন সেন্টিমিটার। ঠিক আছে, সেন্টিমিটার দিছে না, এটা কর্ণের দৈর্ঘ্য এত সেন্টিমিটার, ইয়েস, ঘন সেন্টিমিটার গেল। আর কী চাইছে আমার কাছে? ক্ষেত্রফল আর আয়তন। আয়তনের সূত্রটা লেখো। সুতরাং ঘনকের আয়তন সমান সমান a কিউব। এ কত বলো? এর ভ্যালু হচ্ছে 6, 6-এর উপরে কিউব সমান সমান 216, এই ক্ষেত্রে 216। ঠিক আছে, 6a² আর এখান থেকে হচ্ছে আয়তন। তাহলে আয়তন পাইছো? আয়তন হচ্ছে কি? ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এরই মাধ্যমে আমার এই সৃজনশীলটা শেষ। চলে আসলাম আমরা নেক্সট সৃজনশীলে। তো দেখো এখানে ক নাম্বার প্রশ্নটা কি বলছে? কয় নাম্বারের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই, এজন্য ক নাম্বারটা আমি ডিরেক্ট দেখাচ্ছি। বলছে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, মানে a সমান সমান 9 দেওয়া আছে, সমবাহু ত্রিভুজের, কেমন, এই জন্য সবগুলো বাহু সমান a হলে এর ক্ষেত্রফল কত? এটা কোনো অঙ্ক হইলো? তুমি কি লিখবে? একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a²। এখানে এর ভ্যালুটা বসা অ্যান্সার আসবে তা। ক নাম্বারটা আমি করে দিলাম না। নেক্সট খ নাম্বারটা দেখো। খ নাম্বারটা যেটা বলছে বৃত্তাকার ক্ষেত্রের পরিধি নির্ণয় করো। আচ্ছা, বৃত্তাকার ক্ষেত্রটা কোথেকে আসছে? আগে তো আমার প্রশ্ন বুঝতে হবে। প্রশ্ন যেটা বলছে একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 16। কার? আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 16, প্রস্থ দেওয়া আছে 12। আয়তাকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে। জিনিসটা কিরকম? আমি একটা চিত্র আগে তোমাদেরকে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, এই আয়তক্ষেত্রটাকে পরিবেষ্টিত করে এরকম একটা বৃত্ত আছে, ঠিক আছে, এবার কি বলছে? পরিবেষ্টিত করে আয়তক্ষেত্রটি পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে। এখন আমাকে যেটা বলছে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পরিধি নির্ণয় করো। বৃত্তাকার ক্ষেত্রে পরিধি নির্ণয় করো। এবার দেখো, এটা একটু ভিজুয়ালাইজেশনের মাধ্যমে চেষ্টা করতে হবে। এটা হচ্ছে আয়তক্ষেত্রটার কর্ণ, এই কর্ণটা এই বৃত্তটার ব্যাস, এটা মানো কিনা? ব্যাস হলে এ কর্ণের অর্ধেকটা হবে, কর্ণটার যদি দৈর্ঘ্য আমি বের করতে পারি, তার অর্ধেকটা হবে বৃত্তটার ব্যাসার্ধ, মানে আর। তো বৃত্তের ব্যাসার্ধ আর যদি তুমি জানো, তাহলে তুমি পরিধি নির্ণয় করতে পারবে না 2πr। অঙ্কের রোডম্যাপটা বোঝা গেছে? তাহলে এবার আমি ওই ইনফরমেশনগুলো বসাবো। জাস্ট ইনফরমেশন কী বসাবো? যে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য দেওয়া আছে 16, প্রস্থ 12। এর দৈর্ঘ্য এতটুকু দেওয়া আছে 16, প্রস্থ দেওয়া আছে 12, দেখছো? আর এই কর্ণটা আঁকবা। জাস্ট কোন কর্ণটা আঁকবা? যে কোনো একটা কর্ণ আঁকো। এটা আঁকলাম আমি, এই কর্ণটা আঁকলাম এভাবে। ঠিক আছে, তাহলে এই কর্ণটা যদি আমি আঁকি, এবার দেখো তো কী হয়। এটা একটা সমকোণী ত্রিভুজ না? কারণ এটা একটা সমকোণ। তো এখানে আমার লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, অতিভুজতে বের করতে পারবো কি না? পারবো। তাহলে আগে আমি চতুর্ভুজটার নাম দিই। চতুর্ভুজের নাম কি তারা দিছে? দেয় নাই, তাহলে আমি দিই ABCD। ABCD, ABCD। এখান থেকে আমি এসি এর দৈর্ঘ্যটা বের করবো। ঠিক আছে, এসি এর দৈর্ঘ্যটা বের করবো। তোমরা লিখবা দেওয়া আছে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য এত, প্রস্থ এত, এটা লিখবা। তা আমি এখন ডিরেক্ট এসি এর ভ্যালুটা বের করবো। প্রস্থ এত দেওয়া আছে, সুতরাং এসি সমান সমান √12 √12 লম্বা স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার 12² প্লাস 16² সমান সমান করে কত আসে? দেখো তো অ্যান্সারটা। √12 প্লাস 16² ক্যালকুলেট করলে আসবে যে √12 প্লাস 16² সমান সমান কত আসছে? 20। কত আসছে? 20। তাহলে এসি এর দৈর্ঘ্যটা কত পাইছি তুমি? 20। এসি এর ভ্যালুটা পাইছে 20। এই 20টা, এই যে এই 20টা এই বৃত্তের কার? এই বৃত্তটার, যদি আমার বৃত্তটা হয় না, এটা কমলা মতো, মানে পৃথিবীর মতো গেছে, কমলা লেবুর মতো চ্যাপটা, ধরে নাও এটা বৃত্ত। এই বৃত্তটার ব্যাসার্ধ না এটা অর্ধেক, এই 20-এর অর্ধেক। সুতরাং লেখো বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ, তোমরা হাবিজাবিগুলো লিখবা, দেওয়া আছে এটা ওইটা সেটা, এগুলো তোমরা লিখবা। আর সমান সমান ব্যাসার্ধ আর সমান সমান 20/2 সমান সমান 10 সেন্টিমিটার।
10 সেন্টিমিটার দিছে না, এটা একক কী দিছি এগুলার? মিটার। তাহলে 10 মিটার লেখো, 10 মিটার লিখছো? আচ্ছা, দেখো প্রশ্ন যদি বাংলা থাকে বাংলা লিখবে, ইংলিশ থাকলে ইংলিশ লিখবে, ওটা কোনো ফ্যাক্টর না। আমরা এখানে শর্টের জন্য এইভাবে করতেছি। আচ্ছা, 10 মিটার লিখছো? এখন আমার কাছে কী চাইছে? বলছে যে বৃত্তাকার ক্ষেত্রে পরিধি নির্ণয় করতে, বৃত্তাকার ক্ষেত্রটার পরিধি নির্ণয় করতে। তো সুতরাং লেখো পরিধি, বৃত্তাকার ক্ষেত্রের পরিধি, এভাবে লিখবে তোমরা। আমি শর্টে লেখাচ্ছি। বৃত্তাকার ক্ষেত্রে পরিধিটা হবে 2πr, 2 ইন্টু পাইয়ের ভ্যালু 3.1416 ইন্টু আর এর ভ্যালু 10। এটা করলে যে অ্যান্সারটা ক্যালকুলেটারে আসবে ওইটাই অ্যান্সার। ঠিক আছে, আমি আর করে দিব না। এবার আসো লাস্ট কোশ্চেন, গরুগু নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে সেটা। বলছে আয়তাকার ক্ষেত্রটিকে এর বৃহত্তম বাহু চারদিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। চট্টগ্রাম বোর্ড 2025-এ খুব বড় একটা খেলা খেলছে এই প্রশ্নটা নিয়ে। এটা একটু মানে কনসেপচুয়াল এবং পেঁচানো, টাইমও লাগবে, তা আমি টাইম দিব, কোনো ব্যাপার না, তোমরা করো, এত প্যারা নিও না, হয়ে যাবে। বলছে আয়তাকার ক্ষেত্রটিকে এর বৃহত্তম বাহু চতুর্দিকে ঘুরালে। আয়তাকার ক্ষেত্র বলছে না, মানে এটা কি বলছে আমি তোমাকে বোঝাচ্ছি। এই একটা আয়তক্ষেত্র, ওকে। আচ্ছা, বলছে যে এই আয়তাকার ক্ষেত্রটিকে এর বৃহত্তম বাহুকে দেখো তো, এই বৃহত্তম বাহুকে চতুর্দিকে ঘুরালে, চারদিকে, এই বৃহত্তম বাহুটাকে কেন্দ্র ধরে এই পাশটাকে এভাবে করে ঘুরে আনবা। কীভাবে? আমি এটাতে ঘুরে আঁকি, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝবা। এই হচ্ছে আয়তাকার ক্ষেত্রটা, ঠিক আছে। বলছে যে এটার এই বৃহত্তম বাহুটাকে কেন্দ্র ধরে এটাকে এই চারপাশে ঘুরে আনো। তোমাদেরকে আমি বেলনাকার বস্তুর ক্ষেত্রে বুঝেছিলাম না? বেলনাকার বস্তু, এই যে এই বেলনাকার বস্তুর ক্ষেত্রে বুঝেছিলাম না, এটাকে মাঝখান দিয়ে কাটলে এরকম একটা আয়তক্ষেত্র হয়। তো ওই কথাটাই বলছে যে এই আয়তক্ষেত্রটার একটা বাহুকে কেন্দ্র ধরে, বৃহত্তম বাহুটাকে কেন্দ্র ধরে, এই বৃহত্তম বাহু চতুর্দিকে, এই বাহুটার চারদিকে এই পাশ থেকে ধরে এই পাশে ঘুরে আনো। ঠিক আছে, এই পাশটাকে কেন্দ্র ধরে এইভাবে ঘুরে আনো। ঘুরে আনলে কী হবে? একটা বেলনাকার বস্তু তৈরি হবে কিনা, এরকম একটা বেলনাকার বস্তু, তো ওইটাও আঁকি ভালো। হ্যাঁ, এই যে একটা বেলনাকার বস্তু তৈরি হলো কিনা? আমার তো চিত্র পুরো ইন্টারন্যাশনাল হয়ে গেছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র। তোমরা আঁকবা, কোনো মতো বোঝার জন্য এত ফেরা নেই, কারণ এটা জ্যামিতি না, পরিমিতি। জ্যামিতির ক্ষেত্রে চিত্র হইতে হবে অ্যাকুরেট, নাহলে নাম্বার নেই। সম্পাদ্য আঁকার ক্ষেত্রে খুব হুঁশিয়ার, একটু এদিক সেদিক হয়ে গেলে নাম্বার শেষ। নাম্বার শেষ বলতে নাম্বার পুরোটা তো আর কাটবে না, একটু কাটে রাখি দিবে। আচ্ছা যাক, যেটা হইলো ক্ষেত্রটিকে বৃহত্তম বাহু চতুর্দিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে, তার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এবং আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলছে। আচ্ছা, এবার যেটা বলতেছি আমি, এই লেখাটা লিখতে হবে পুরা। কোন লেখাটা? এই আয়তাকার ক্ষেত্রটিকে যে ঘুরালে, এই ক্ষেত্রটিকে এর বৃহত্তম বাহু চতুর্দিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় সেটি হবে বেলনাকার। লিখতে পারবে এটা? যে কী লিখবে আমি বলে দিচ্ছি আবার। আয়তাকার ক্ষেত্রটিকে এর বৃহত্তম বাহু চতুর্দিকে ঘুরালে যে ঘনবস্তুটা উৎপন্ন হয় সেটি হচ্ছে একটি বেলনাকার বস্তু। এই কথাটা লিখে একটা দাঁড়ে দিয়ে দিবা, শেষ। এখান থেকে লিখতে লিখতে একে পর্যন্ত আসবা। তারপরে কি বলছে? উৎপন্ন হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা এটা না, 2πr ইন্টু আর প্লাস এইচ, ঠিক আছে না? এটা তো সূত্রটা। আচ্ছা, আরেকটা সূত্র কি? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্র, ওই যে আয়তাকার ক্ষেত্রটা ছিল তার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবি না? হ্যাঁ, ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রটার ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে বলছে। ঠিক আছে, এবার আমি একটা আয়তক্ষেত্রটা পাশে আঁকি, যে আয়তক্ষেত্র থেকে এটা আসছে, এই আয়তক্ষেত্রটা আসছে। দেখো ঠান্ডা মাথায় খেয়াল করো, আয়তক্ষেত্রটার বৃহত্তম বাহুটাকে ধরে আমি ঘুরেছি, তার মানে কি বুঝলাম? এই উচ্চতাটাই তো এই উচ্চতা, মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা, আয়তক্ষেত্রটার দৈর্ঘ্যটাই হবে বেলনাকার বস্তুর উচ্চতা। হ্যাঁ, আবার এই আয়তক্ষেত্রের প্রস্থটাই হবে এই বেলনাকার বস্তুর ব্যাসার্ধ। অনেকে বলতে পারো এটার অর্ধেক ব্যাসার্ধ না, এটাকে কেন্দ্র ধরে এই পাশ ঘুরে এভাবে আসছে। এটা নট, মানে জিনিসটা নিজ অক্ষে ঘুরে নেই, জিনিসটা তার নিজ অক্ষে ঘুরে নেই, জিনিসটা তার নিজ অক্ষে ঘুরে নেই। কীভাবে ঘুরছে? এটাকে কেন্দ্র ধরে এভাবে ঘুরে আসছে। হ্যাঁ, দেখো না তুমি, এই আয়তক্ষেত্র থেকে বেলনাকার বস্তুটা বড়, তার মানে আয়তক্ষেত্রটার প্রস্থ হচ্ছে বেলনাকার বস্তুর ব্যাসার্ধ, আর আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে বেলনাকার বস্তুর উচ্চতা। ঠিক আছে, তাহলে এই কথাটা তোমার লিখতে হবে। প্রথমে তো লিখবা আয়তাকার ক্ষেত্রটিকে বৃহত্তম বাহুতে দিয়ে ঘুরলে যে ঘনবস্তু উৎপন্ন হয় সেটা বেলনাকার। তারপরে লিখবা আয়তক্ষেত্রটার, ক্ষেত্রটির এই লেখাটা আমি লিখে দিচ্ছি, দৈর্ঘ্য হবে বেলনাকার বস্তুর
উচ্চতা উচ্চতা আবার আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ হবে, আমি এটা সংক্ষেপে লিখছি, উচ্চতা এবং এবং প্রস্থ হবে ব্যাসার্ধ। কার ব্যাসার্ধ? ভূমির ব্যাসার্ধ লিখতে হবে, ভূমির ব্যাসার্ধ। এবার দেখো দৈর্ঘ্যটা কত দেওয়া ছিল আমার 16, আর প্রস্থ কত দেওয়া ছিল 12, তার মানে এটার ভ্যালু দেওয়া ছিল 16, এটার ভ্যালু দেওয়া ছিল কত 12, দ্যাটস ইট। আর কি এটা তো দেওয়া ছিল, তো বর্ডার লাইন আঁকো 16 12, তাহলে এটা হচ্ছে কত 16, আর এই ব্যাসার্ধটা কত 12। হ্যাঁ, সুতরাং লিখবা সুতরাং আর সমান সমান ব্যাসার্ধ আর সমান সমান লেখো ব্যাসার্ধ। তোমরা তো প্রথমে লিখবে আয়তাকার ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে এত, প্রস্থ দেওয়া আছে এটা, তারপরে লিখবে হচ্ছে আয়তাকার ক্ষেত্রটিকে এর বৃহত্তম বাহু চতুর্দিকে ঘুরলে যে কোনো বস্তু উৎপন্ন হয় সেটি একটি বেলনাকার বস্তুটি, তারপরে লিখবে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হবে বেলনাকার বস্তুটির উচ্চতা এবং প্রস্থ হবে ভূমির ব্যাসার্ধ। সুতরাং ব্যাসার্ধ আর সমান সমান কত 12 সেন্টিমিটার। সেন্টিমিটার দিছে না এগুলা নাকি মিটার দিছে, মিটার দেখো 12 মিটার। এরপরে ভূমির ব্যাসার্ধ লিখছো, ভূমির ব্যাসার্ধ লিখছো, তারপর লিখো উচ্চতা। সুতরাং উচ্চতা এইচ সমান কত দেওয়া আছে 16 মিটার, ঠিক আছে। এবার লিখলে কি হবে, চতুর্দিকে ঘুরলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল। তো লেখো সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটা কি জানো, 2 পাই ইন্টু আর প্লাস এইচ। ওই সূত্র থেকে সমগ্র তলে, দেখো সূত্র 3টাই আছে, এগুলো নিয়ে ভয় পাইও না। সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এই সমগ্র তলের ক্ষেত্রফলটা আমি লিখি, সমগ্র তলের ক্ষেত্রফল সমান আছে কি 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। আরেকটা সূত্র আছে বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর, আরেকটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ পাই আর স্কয়ার। এই ছাড়া আর কি আছে, একটা আছে আয়তনের সূত্র পাই আর স্কয়ার। এই 4টা সূত্র ছাড়া আর আছে কিছু? ওই 4টা পড়ে নিলে শেষ, ভয় পাওয়ার কিছু নেই। 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এবার মান বসাও, 2 পাইয়ের ভ্যালু 3.1416 ইন্টু আর ভ্যালু কত দেওয়া ছিল 12 ইন্টু 12 প্লাস উচ্চতা কত 16, শেষ। অ্যান্সার যা আসবে তা, এটা তোমাদের কাছে আসলে। আরেকটা কি ছিল ক্ষেত্রফল, না অ্যান্সার তো এটা না, সরি, আমার অ্যান্সার তো বের করতে হবে, অনুপাত বের করতে হবে। তো আমি এখানে শর্টকাটে কোনো যাওয়ার রাস্তা নেই। আচ্ছা লেখো 2 ইন্টু 3.1416 ইন্টু 12 ইন্টু 12 প্লাস 16, ওকে। তো ভ্যালুটা আসছে 211.11.1552 এত বর্গ মিটার, ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল। আরেকটা কি বলছে, আয়তকার ক্ষেত্রটার ক্ষেত্রফল। কার? আয়তকার ক্ষেত্র। তো এই আয়তকার ক্ষেত্র এর ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত 16, প্রস্থ কত 12, তো এটা লেখো। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সুতরাং আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য কত 16 গুণ 12, 16 গুণ 32, 192 আসবে এটার অ্যান্সার। মেবি 16 গুণ 12, আমি একটু চেক দিই, 16 গুণ 12, হ্যাঁ 192, ঠিক আছে, এত বর্গ মিটার। এখন কি বলছে আমরা দেখো তো, বলছে কি উৎপন্ন হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত। তো লেখো সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত জাস্ট ভাগ করে দেবো, আমি দেখাচ্ছি। সমগ্র তলের ক্ষেত্রফল, এই অনুপাত চিহ্ন কোনটা, এটা, সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার বলো সমগ্র তলের ক্ষেত্রফল কি, বা সমগ্র তলের ক্ষেত্রফল পাচ্ছ 2111 ভাগ 1552 অনুপাত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত 192। এবার কি করবো জানো, এটাকে 192 দ্বারা ভাগ করবা, তাহলে কি হবে, এ পাশে একটা রেজাল্ট আসবে আর এটা 1 হয়ে যাবে, মানে উভয় পাকে 192 দ্বারা ভাগ করবা। তো তুমি এটা ভাগ করো আগে, 192 211.152 ভাগ 192 দিলে যেটা পাবা 10.9956, প্রায় 11, এটাকে প্রায় 11 ধরা যায়, অনুপাত 1 এটাই, বা 11:1 এটা লিখতে পারো। এই জাস্ট এটাই, এই 11:1 হচ্ছে এটার অ্যান্সার, শেষ। এই জিনিসটা শেষ, কোনো ব্যাপার না। এটা সমগ্র তলের ক্ষেত্রফল, আর এটা শুধু বোঝার কনসেপ্ট হচ্ছে এটা
যে আয়তাকার ক্ষেত্রটিকে বৃহত্তম বাহু চারদিকে, এরকম বৃহত্তম বাহু যদি চারদিকে এইভাবে ঘুরে আনো, এটা বেলনাকার বস্তু তৈরি হয়, যার দৈর্ঘ্যটা হবে বেলনাকার বস্তুর উচ্চতা, যার প্রস্থটা হবে বেলনাকার বস্তুর ব্যাসার্ধ। চট্টগ্রাম বোর্ড 2025-এ এই খেলাটা খেলছিল, এবারে খেলার সম্ভাবনা কম, তবে দিতে পারে, কোনো ব্যাপার না, এটা কোনো ফ্যাক্টর না। হ্যাঁ, তোরা পারবে আশা করি, আমার বিশ্বাস, আমি দেখাই দিছি তো। এইবার কি দিছে, এ 4 অঙ্ক। আমরা কয়টা প্রশ্ন শেষ করছি? এখানে একটা আছে, আমি একটু দেখি কয়টা প্রশ্ন আছে আর। 1টা 2টা 3টা 4টা 5টা, আরও 4-5টা সেন্টিল আছে, আমি 2টা শেষ করছি মাত্র। আচ্ছা, ব্যাপার না, দেখো এই প্রশ্নটা একটু টাফ আছে, এটা পরে করি, তোমাদের মাথাটা একটু আরাম দেই, বেশি কঠিন করতে করতে পরে বিরক্ত লাগবে। সিকিউ কাজ তো একটু বড় হবে, ধৈর্য ধরে করতে হবে। ভূমির উপর দণ্ডায়মান, এর উচ্চতা এত, কর্ণের দৈর্ঘ্য এত দেওয়া আছে, ঘনবস্তুটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে, কর্ণের দৈর্ঘ্য। এটাও কঠিন, এটা করবো না, একটু পরে করতেছি, করাবো, সবই করাবো। এটা সহজ অঙ্ক দিয়ে মাথাটা ঠিক করি। এই তো, এটা করা লাগবে না আমার, আমি তোমাদেরকে বুঝে দিব জাস্ট। এটা আমি করাইছি, একটু আগে করাইছি। কি বলছে দেখো, সেম ম্যাথ বলছি না, কয় বাজে আসে দেখো। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, এর ভ্যালুটা দেওয়া আছে, ক্ষেত্রফল চাইছে, ক্ষেত্রফল কি √3/4 একটু আগে বলছি না, এরকম একটা অঙ্ক শেষ। চিত্র 1-এর গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, ওকে, এটা বের করতেছি। চিত্র 2-এ সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল, সিলিন্ডারটির আয়তন দেওয়া আছে সেন্টিমিটার কিউব, ঘন সেন্টিমিটার মানে আয়তন দেওয়া আছে, কিউব মানে কি ঘন সেন্টিমিটার মানে কি আয়তন দেওয়া আছে, আর উচ্চতা দেওয়া আছে। এখান থেকে সমগ্র তলের ক্ষেত্রফল আমার কাছে চাইছে, তো সমগ্র তলের ক্ষেত্রফল আমি আনতে পারবো কি না? পারবো, কোনো ব্যাপার না। ক নাম্বারটা তো তাহলে শেষ, এটা আমার করে দেওয়া লাগতেছে না। হ্যাঁ, ক নাম্বারটা শেষ, খ নাম্বারটা দেখো, সেটা বলছে চিত্র 1-এর গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো তো আমি কি বলছি, এই বৃত্তটার ক্ষেত্রফল থেকে যদি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিতে পারি, তাহলে আমি এই গাঢ় চিহ্নের ক্ষেত্রফলটা পাবো না? বলো তো, পাবো কি না? পাবো। তাহলে আমার কী করতে হবে, আগে বৃত্তর ক্ষেত্রফল আনতে হবে, সেখান থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে। তো দেখো তো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 মিটার দেওয়া আছে, আয়তক্ষেত্রের প্রস্থ 6 মিটার দেওয়া আছে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 গুণ 6, দৈর্ঘ্য গুণ প্রস্থ করে আমি ক্ষেত্রফল আনতে পারলাম। ওকে, একটাকে ভেজাল শেষ। আরেকটা ভেজাল কি আসলো, এই বৃত্তটার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। আমার কাছে আর ভ্যালুটা কোথাও দেয় নাই, আর দিছে এখানে কোথাও দেয় নাই, আরটা আমি আনতে হবে। কীভাবে আনতে হবে দেখো তো, এটা যদি 8 হয়, এটা যদি 6 হয়, এটা যদি একটা কর্ণ হয়, কর্ণটার দৈর্ঘ্য কি √a² + b² না? তো কর্ণ এ মানে কত, এ মানে 8, বি মানে কত 6, তো এখান থেকে তুমি কর্ণের দৈর্ঘ্য পাবা কিনা? পাবা। এই কর্ণটা বৃত্তের ব্যাস কিনা, একটু আগে বলছি না বৃত্তের ব্যাস কিনা, তাহলে এই ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তো কর্ণটা যদি আমি 20 পাই, তার অর্ধেক 2 10, সেটা তার ব্যাসার্ধ না? তো ব্যাসার্ধ মানে আর না, সেখান থেকে πr² করে ক্ষেত্রফল আনতে পারবা না? পারবা, দ্যাটস ইট, আর কিছু না। তাহলে এবার কি লিখতে হবে আমার বলো, যেটা লিখবা দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, যে দেওয়া আছে আয়ত ক্ষেত্রের, চিত্রটা আঁকতে পারলে গুড, না হলে দরকার নেই। এটার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান কত দেওয়া আছে দেখো, দৈর্ঘ্য দেওয়া আছে 8 মিটার, আয়তক্ষেত্রের প্রস্থ 6 মিটার, সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 8 গুণ 6, 6 8 48 বর্গমিটার। শেষ, ঠিক আছে, 48 বর্গমিটার গেল। এটা যদি 48 বর্গমিটার হয়, এবার বলছে কি আমার, হ্যাঁ, সুতরাং কর্ণের দৈর্ঘ্যটা কেন, এই কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে বৃত্তের ব্যাস, ঠিক আছে। কর্ণটা আঁকবা তুমি খাতার মধ্যে চিত্রটা আঁকতে হবে। হ্যাঁ, এই কর্ণটা আঁকছি, সুতরাং কর্ণের দৈর্ঘ্য লেখো। সুতরাং আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান √8² + 6² a² + b² আর কি, 8 8 64 + 6 6 36, অ্যান্সারটা আসবে 10 মিটার। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি 10 মিটার। সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ না, ব্যাস কত, ওই 10 মিটার। সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ, কারণ কর্ণটার বৃত্তের ব্যাস ছিল, ব্যাসার্ধ সমান সমান আর সমান সমান 10/2 সমান সমান 5 মিটার। সুতরাং বৃত্তটির ক্ষেত্রফল, দেখছো কীভাবে যাইতে হয়, অঙ্কের কনসেপ্ট বুঝলে কোনো ব্যাপার না। πr², পাই আর এর ভ্যালু কত 5², তাহলে 25 পাই রাখো। কেন রাখবা বলতেছি, 25 পাই বলছে গাঢ় অংশের ক্ষেত্রফল, সুতরাং গাঢ় অংশের ক্ষেত্রফল, গাঢ় অংশের 25 পাইয়ের ভ্যালু ডাইরেক্ট বের করলেও সমস্যা নেই, পরে বের করলেও সমস্যা নেই। গাঢ় অংশের ক্ষেত্রফল
গ্রাউন্ড অংশের ক্ষেত্রফল কী হবে বলো? এ পুরো বৃত্তটা থেকে এ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। তো পুরো বৃত্তটার ক্ষেত্রফল কত? 25 পাই বর্গ মিটার স্কোয়ার বর্গ মিটার স্কোয়ার 25 পাই 25 পাই বিয়োগ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত পাইছিলাম? 48 পাইছিলাম। 48 6টা 48, এই 48টা লেখো। তো 25 পাই 25 ইন্টু 3.1416 লিখে 25 ইন্টু 3.1416 লিখছো। লেখার পর এখান থেকে বাদ করবে তুমি 48 48 করলে যেটা পাবা সেটা হচ্ছে ফ্র্যাকশন ভ্যালুটা যে 30.56 3 25 75 হ্যাঁ 30.54 এত মিটার স্কোয়ার। এই হচ্ছে গাঢ় চিহ্নের ক্ষেত্রফল। শেষ, খ নাম্বার শেষ। গরু নাম্বারটা দেখো, চিত্র 2 সিলিন্ডারটি সমগ্র তলের ক্ষেত্রফল। তো চিত্র 2 সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্রটা আমরা জানি, সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এটা জানি না? জানি। তো এখানে এইচের ভ্যালুটা আমাকে 20 মিটার দিয়ে দিচ্ছে। দেখো এইচ উচ্চতা, এটা সমান সমান এইচ। দেখলাম কি নেই আমার কাছে? আর এর ভ্যালুটা নেই। তা আর এর ভ্যালুটা কোত্থেকে আনতে পারি? এখানে আমার একটা আয়তন দিয়ে দিচ্ছে। আয়তন কি দিয়ে দিছে? পাই আর স্কোয়ার এইচ। তো পাই আর স্কোয়ারে বেশি এইচের ভ্যালু দিয়ে দিছে। পাইয়ের ভ্যালু তো আমি জানি। এখান থেকে এটা সমান সমান 2262 লেখা যায় না? কারণ আয়তন তো তারা দিয়ে দিছে। তো এই সমীকরণটা সমাধান করলে আর একটা ভ্যালু পাবো কিনা? পাবো। ওই আর এর ভ্যালুটা এখানে বসাইলে আমার চিত্রটা উত্তরটা আসবে কিনা? আসবে। তাহলে আমি কি লিখতে হবে? দেওয়া আছে সিলিন্ডারটির, লেখো দেওয়া আছে সিলিন্ডারটির উচ্চতা এইচ সমান সমান 30 সেন্টিমিটার, মেবি 30 না 20 সেন্টিমিটার। ওকে 20 সেন্টিমিটার না? হ্যাঁ। তারপর লেখো সুতরাং আয়তন, সিলিন্ডারটির আয়তন সমান সমান দেওয়া আছে কি 2262, মেবি হ্যাঁ 2262 লেখো 2262 সেন্টিমিটার কিউব, ঘন সেন্টিমিটার। তো লিখবো সুতরাং শর্ত মতে পাই আর স্কোয়ার এইচ সমান সমান 2262। এই শোনো, পরিমিতি করার সময় যদি কোনো লেখা পরীক্ষার হলে ভুলে যাও, কোনো ব্যাপার না, অঙ্ক করে দিয়ে আসবা। কোনো অঙ্ক মনে নেই, কোনো অঙ্ক কি নেই মনে নেই, দেওয়া আছে পারো ওটা লিখে চলে আসবা। দেওয়া আছে লিখলে 1 নাম্বার পাবা। কোনো অঙ্কের একটা সূত্র বসাইছো, মিলাইতে পারতেছো না, কাটি আসবা না, বেলে অঙ্কটা মিলাইতে পারতেছি না, কাটি দিই না, দরকার নেই। যদি মিলাইতে না পারো এটা ওইখানে থাক। যদি নতুন অঙ্ক পারো তাহলে তো করবা, আর যদি নতুন অঙ্ক না করো, যতটুকু করছো অতটুকু রেখে আসবা, অতটুকুর উপরে পার্শিয়াল মার্ক পাবা। ঠিক আছে? পরীক্ষার খাতায় লিখে আসলে নাম্বার কোনো দিনও মানে দিবে না এরকমটা হয় না। দেওয়া আছে লিখলে 1 নাম্বার, সূত্র বসালে 1 নাম্বার, ক্যালকুলেশন ঠিক থাকলে 2 নাম্বার, টোটাল 4 নাম্বার। এভাবে নাম্বার দেওয়া হয়। কোনো অঙ্কে একেবারেই পারো না, জাস্ট দেওয়া আছে এটা লিখে চলে আসবা। যতটুকু পারো ততটুকু লিখলে 2 নাম্বার পাবা, 3 নাম্বার পাবা, কোনো ফ্যাক্টর না। কোনো সম্পাদ্য লিখছো, সম্পাদ্যর মধ্যে চিত্র আঁকছো, লেখার টাইম নেই, চিত্রের জন্য তুমি 2 থেকে 3 নাম্বার পাবা, জাস্ট চিত্রের জন্য। লেখার জন্য 1 নাম্বার বা 2 নাম্বার পাবা, এটা কোনো ফ্যাক্টর না। ঠিক আছে? যতটুকু পারো অতটুকু করে আসবা। আসো তো এটা সমাধান করি আমি এখান থেকে। পাইয়ের ভ্যালু তো আচ্ছা 3.1416 জানি, আর এর ভ্যালু কত জানি না, আর স্কোয়ারের ভ্যালু জানি না, এইচের ভ্যালুটা কত 20 সমান সমান কত 2262। তো এখান থেকে তুমি কি করবা? আর স্কোয়ার সমান সমান লিখবা 2262 ডিভাইডেড বাই 20 পাই। সুতরাং আর সমান সমান কি লিখবা? √2262 20 ইন্টু 3.1416। এটা করলে কী ফল পাও দেখো তো, আমি দেখতেছি তোমরাও দেখো। √, সমীকরণ করলে 2262 আর নিচে আসবে 20 গুণ 3.1416 করলে কত আসে দেখো 6.00000। এটা 6 আসবে অ্যাপ্রক্সিমেটলি। কেন দেখো আসছে 6.00000 আসছে তোমার 4টা, তারপরে আসছে 6, তাহলে এটাকে প্রায় 6 ধরা যায়। হ্যাঁ, এটা 6 লিখবা প্রায়, এখানে প্রায় চিহ্ন দিতে পারো এইভাবে, মানে দুইটা ইয়ের মতো, সাঁতার কাটার মতো, এই পানির মতো দুইটা চিহ্ন দিয়ে 6 লিখতে পারো, কোনো ব্যাপার না। 6 প্রায় 6, এটাকে বলা হয় প্রায় 6, অথবা 6 লিখে এককটা কি সেন্টিমিটার লিখে লিখবা প্রায়, কোনো ফ্যাক্টর না এটা। হ্যাঁ 6 লিখবা। তো আর ভ্যালু পাইছো চাইছে কি সমগ্র তলের ক্ষেত্রফল। তো লেখো সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল কি 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। তো এখানে লেখো 2 ইন্টু 3.1416 ইন্টু আর এর ভ্যালু কত বলো 6 ইন্টু 6 প্লাস এইচের ভ্যালু কত 20। এই ভ্যালুটা যা আসবে এটা হচ্ছে নির্ণয় অ্যান্সার, তোমরা বের করে নিবা। শেষ, এই অঙ্কটাও শেষ। এবার চলে আসি নেক্সট অঙ্কে।
খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, হ্যাঁ, যেটার মধ্যে একটা করা আছে, দুইটাই করা আছে, আরেকটা নতুন করে করতে হবে। দেখো কি বলছে, প্রথম প্রশ্নটা দেখো, ক নাম্বারটা দেখো আগে, একটি সুষম পঞ্চভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য, তার মানে কি দেওয়া আছে দেখো তো, প্রতিবাহুর দৈর্ঘ্য মানে এ সমান সমান 8 দেওয়া আছে, পঞ্চভুজের ক্ষেত্রফল মানে এন সমান সমান 5, পঞ্চভুজ মানে এন সমান 5, বলছে কি ক্ষেত্রফলের সূত্রটা কি, এন এ স্কোয়ার বাই 4 কট 180 ডিগ্রি বাই এন, এনের ভ্যালু কত বলো, এনের ভ্যালুটা হচ্ছে 5, আর এ স্কোয়ারের ভ্যালু 8 স্কোয়ার সমান সমান নিচে 4 কট 180 ডিগ্রি লেখো, লিখে কোন দিয়ে দিচ্ছেন একটা আমাকে, না এনের ভ্যালু কত, এনের ভ্যালুটা হচ্ছে 5, এনের ভ্যালুটা 5, এটা বসালে আমার অ্যান্সার যা আসে তা। ক নাম্বারটা শেষ, খ নাম্বারটা দেখো, ক নাম্বারটা শেষ, খ নাম্বার দেখো, খ নাম্বার বলছে 2 নং উদ্দীপকের আলোকে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, এটা আমি করে দিচ্ছি। এ ধরনের অঙ্ক ক্লাসে করাইছিলাম, মানে ওই যে বেসিক ক্লাসে। একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, দুটো কী বলি, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 30 বর্গমিটার বেড়ে যায়। আমার মন বলতেছে চট্টগ্রাম বোর্ড 2025 এই প্রশ্নটা আসবে, 2 নম্বর, মানে এই খ নম্বর প্রশ্নটা আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, যে একটি সমবাহু ত্রিভুজের, এই প্রশ্নটা চট্টগ্রামে না আসুক, কোনো না কোনো বোর্ডে এটা আসবে। বাংলাদেশের যে 9টা থেকে 11টা বোর্ড আছে, 9টা বোর্ড মনে হয় নাকি 11টা, সম্ভবত 11টা বোর্ডের যে কোনো একটা বোর্ডে প্রশ্নটা আসবেই আসবে, উপরের প্রশ্নটাও আসবে, মানে খুবই ইম্পর্টেন্ট। আমি ইম্পর্টেন্টগুলো দেখে আনছি এবং এগুলোই বরাবর আসে ঘুরে ফিরে, এই টাইপগুলো। এই 7টা সৃজনশীল কেউ করলে 7টা করলে তার কাছে কোনো ব্যাপার না, সব পারবে সে। আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম, 2 নং উদ্দীপকের আলোকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় বলছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 30 বাইরে যায়। জিনিসটা কি, ওই একটা চিত্র আঁকছিলাম, এটা একটা সমবাহু ত্রিভুজ, হ্যাঁ, এটা আরও একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের যেটা করলাম আমি, এ বাহুটা মনে করো এ মিটার ছিল, এটাকে যদি আমি 4 মিটার বাড়াই, কয় মিটার, 4 মিটার বাড়াই, মানে A+4 করি, তবে ক্ষেত্রফলটা 30 বেড়ে যায়। দেখো এই ক্ষেত্রফল বাড়ছে না আগের ক্ষেত্রফল থেকে এটা বাড়ছে না, এ বাড়তিটা এত বেড়ে যায়, এতটুকুই বেড়ে যায়। তো আমি দেখো এ টোটালটার ক্ষেত্রফল থেকে ছোটোটার ক্ষেত্রফল বাদ দিলে এ বাড়তি ক্ষেত্রফলটা আসতেছে না, হ্যাঁ। তো তুমি কি লিখবা, দড়ি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এখানে 4 মিটার বাড়ালে কোনো বাহুর দৈর্ঘ্য কিন্তু দেয় নাই, সো তোমার কি লিখতে হবে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এটা তো সমবাহু হয় না, সমদ্বিবাহু হয়ে গেছে, তোমরা সমবাহুর মতো আঁকে নিও সমান করে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ মিটার, ধরছো এটা এ মিটার ধরছো, তাহলে বলো 4 মিটার বাড়ালে 4 মিটার, আচ্ছা এই অনুযায়ী ক্ষেত্রফল বের করো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4 মিটার, সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান √3/4 এ স্কোয়ার বর্গমিটার। এখানে এ বাহুটা ধরছি আমি এ বর্গ মিটার, সরি। এবার দেখো সমবাহু ত্রিভুজের কথা বলতে বলতে ঢেকুর উঠে গেছে। দেখো সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য লিখলাম, ক্ষেত্রফল লিখলাম। এবার যেটা লিখবা, সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে, তো লেখো বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে, 4 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে সমান সমান A+4 মিটার, লেখা যায় না এটা। সুতরাং ক্ষেত্রফল, এই ক্ষেত্রে ক্ষেত্রফল সমান সমান √3/4 A+4 হোল স্কোয়ার বর্গমিটার, লেখা যায় কিনা এটা, যায়। তাহলে এটা লিখলে আমার কি হলো দেখো তো, এটা আমি কেন করলাম, আমাকে বলছে যে একটি সুষম সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 30√3 বর্গমিটার বেড়ে যায়। তো দেখো আগে ছিল এটার আমি A+4 করলাম, এটাকে আমি A+4 করলে আমার কি হলো আমার এতটুকু পরিমাণ ক্ষেত্রফল বেড়ে যায়। তখন আমি কি লিখতে পারি দেখো তো, এ পুরোটার ক্ষেত্রফল থেকে ছোটোটার ক্ষেত্রফল বাদ দিলে এ 30√3 এ ক্ষেত্রফলটা না, তাহলে এটাই লিখবা। এ ধরনের অঙ্ক করছো তোমরা। সুতরাং শর্ত মতে এ √3/4 বড়টার স্কোয়ার থেকে A+4 হোল স্কোয়ার থেকে ছোটোটার স্কোয়ার √3/4 এ স্কোয়ার বাদ দিলে যেটা থাকে ওটাই ওই ক্ষেত্রফল বাড়তির অংশটা 30√3, দেখো 30√3 লেখো।
30√3। ওকে, তো 30√3 লিখলে এবার এখান থেকে অঙ্ক করো। √3/4 কমন মানে দুইটা থেকে √3/4 কমন নিলে a+4² - a²। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো একটা, জাস্ট এবারে ওই বীজগণিতের ক্যালকুলেশন করো। এখান থেকে দেখো √3/4 a² প্লাস 8a প্লাস 16 আসবে, আমি ডিরেক্ট লিখলাম -a²। তোমরা ভেঙে ভেঙে করবা, a² + 2ab + b² এভাবে করে করে করবা, সমান সমান 30√3। ঠিক আছে, এখান থেকে a² চলে যায়, থাকে কি √3/4 8a + 16, জিনিসটা এরকম থাকে, ইকুয়ালস টু 30√3। তো এবারে এই 8a + 16কে রাখি, এটাকে ওই পাশে পার করো, তাহলে 30√3 এই পাশে আসে, এ পাশে এটা গুণ ছিল, ওটা ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 4 যাবে উপরে, √3 আসবে নিচে, √3 আর √3 কাটা, তাহলে 3 4 = 120 হয়। 8a + 16 ইকুয়ালস টু 120। ঠিক আছে, তাহলে 8a ইকুয়ালস টু হবে 120 - 16, এটা করলে আসবে 104। 100 কত 4, সুতরাং এ সমান সমান আসবে কত 104কে 8 দিয়ে ভাগ করতে হবে। কত আসে অ্যান্সারটা আমি দেখি, 13 কত আসছে 13। এর ভ্যালুটা পাইছি কি না, পাইছি 13 পাইছি। আমার কাছে চাইছি কি দেখো তো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী ছিল, √3/4 a²। এখানে এর ভ্যালুটা আমি জানতাম না, এখন আমি এর ভ্যালুটা বের করে নিছি। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আসবে অঙ্কটা বাংলাদেশে কোনো না কোনো বোর্ডে ইনশাআল্লাহ। ক্ষেত্রফল সমান সমান √3/4 × a² মানে 13 উপর স্কোয়ার। এটা করে অ্যান্সার যেটা আসবে এটা অ্যান্সার শেষ। তাহলে আমার 3টা অঙ্ক শেষ কি না এখানে, নাকি 2টা শেষ? 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে যে 1 নং সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 36 আর 28 দেওয়া আছে, ক্ষুদ্রতম কর্ণটি দিলে 32। এটা কোনটা, ওই সামান্তরিকটা আঁকো আগে, করাইছি অঙ্কটা আমি একটু আগে করাইছি। বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 36 আর হচ্ছে 28 দেওয়া থাকলে বলছে ক্ষুদ্রতম কর্ণটা 32, এই ক্ষুদ্রতম কর্ণটা দিয়ে দিয়েছে 32। এটা 32 হলে এই অপর কর্ণটা কত, তো অপর কর্ণটা কত, তো এটা কী করতাম, ওই সমকোণী ত্রিভুজ বানাইতাম, তারপর এখানে এটা আঁকতাম, এই অর্ধপরিসীমা দিয়ে এটার ক্ষেত্রফল বের করতাম, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা দিয়ে এটার ভ্যালু বের করতাম, তারপরে এটা সমান করতাম, তারপরে এটাকে একটা সমকোণী ত্রিভুজ ধরে ঠিক আছে এই ভ্যালুটা বের করতাম, তাহলে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা পাইতাম, পাইলে এই ত্রিভুজটা পুরোটার মধ্যে অতিভুজের ভ্যালুটা বের করলে অপর কোণ চলে আসতো। করাইছি অঙ্কটা, প্রায় সম্ভবত 20 মিনিট যাবতীয় অঙ্কটা করেছি আমি, তাহলে গরুগোটা আমার শেষ। নেক্সট ওয়ান, এটা মেবি ত্রিকোণমিতির প্রশ্নটা, ইয়েস ত্রিকোণমিতির প্রশ্নটা হচ্ছে আমি তোমাদেরকে করাইতাম না, জাস্ট এটা একটু আমার কাছে মনে হয়েছে করে দেওয়া উচিত। পরিমিতির জন্য ভিতরের জন্য ত্রিকোণমিতি নিয়ে আসছি, দেখাই দিই অঙ্কটা একটা না দেখাই দিই, ক আর খ করা হবে সেটা করাবো না। এখানে যেটা বলছে চিত্র 1 হতে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, tan 3x = cot 6x হলে x এর মান নির্ণয় করো। তো লেখো ক নাম্বারটা, একটু ট্রিকি মনে হচ্ছে এজন্য আমি এটা করা দিচ্ছি। হ্যাঁ, ত্রিকোণমিতির tan 3x = cot 6x, এখান থেকে x এর মানটা নির্ণয় করো। দেখো তো আমি এটারে এইভাবে লিখতে পারি কি না, বা দিয়ে tan 3x = tan 90° - 6x লিখতে পারি। কেন এই পাপটা কেন করলাম আমি বলো, এই পাপ এটা কেন করছি সেটা হচ্ছে আমি সূত্র শিখছিলাম tan 90° - θ = cot θ, ওই পুরো কোণের কনসেপ্টটা মনে আছে কিনা আমি জানি না, ওইটাই। এই tan 90° - θ মানে কি, tan θ মানে কত 6x, এই tan 6x tan 90° - θ মানে হচ্ছে কি cot θ মানে কি a6x cot 6x, তাহলে cot 6কে tan 90° θ মাইনাস লেখা যায়। কেন লিখলাম এটা জানো, এ টেনে বাদ চলে যায়, বাদ চলে কি থাকবে বলো, বাদ গেলে কি থাকবে 3x = 90° - 6x। এখন অনেকে বলতে পারো যে এটাকে সাইন কজে কেন ভাঙলাম না, কারণ এটা কোনটা এক না, এখানে আছে 3x এখানে আছে 6x, কোন এক না, এই জন্য এটার আমি সাইন কজ করলাম, এটারও কস সাইন করলাম, কাটাকাটি জীবনেও যাবে না, বুঝছো, এই জন্য এই টিকিটা পুরো কোনো কনসেপ্ট থেকে এটা আসছে, পুরো কোনো কনসেপ্ট থেকে। তো এবার তো তুমি এক্সের মান বের করতে পারবাই, কী লিখবা 3xটা এখানে রাখবা প্লাস 6x করবা, ওই পাশে তো 90 ছিলই, তো এখানে লিখবা 9x = 90, সুতরাং x = 10, শেষ। এটা এক্সের মানটা চাইছে আমার কাছে, এটা একটু ঠিকই মনে হচ্ছে জন্য করে দিচ্ছি। হ্যাঁ, খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা বলছে চিত্র 1 এর এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এ বি কোনটা,
এবি কোনটা? এই যে এটা এবি, এই যে এইটা এবি। এবি এবি দৈর্ঘ্য কীভাবে বের করবা বলো? এবি এর দৈর্ঘ্যটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। দেখো তো, এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, এটাও 45 ডিগ্রি। কেন জানো? একান্তর কোণ। এ বাহুটা আর এ বাহুটা সমান্তরাল, এটা তাদের ছেদক। এটা যদি 45 হয়, এটা 45। কেউ যদি একান্তর কোণ না বুঝো, তারে আমি কীভাবে বুঝতে পারি জানো? তারাও আমি বুঝতে পারবো। এ কোণটা 90 ডিগ্রি না? 90 ডিগ্রি। তো এটা 90 ডিগ্রির মধ্যে, 90 ডিগ্রির মধ্যে এটা যদি 45 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি না? এই কোণটা, কারণ দুইটা মিলে তো 90, তাহলে এটার ভ্যালু 45 আসে না? আসে। তো লেখো 45। তো এটার ভ্যালু লেখো 45। তো এটা যদি 45 ডিগ্রি হয়, বাই এনি চান্স এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে আমার কী হবে? এবার আমি কী করতে পারি বলো? এখান থেকে আমার এ বি এর দৈর্ঘ্যটা চাইছে। এ বি এর দৈর্ঘ্য এই কোণটা সাপেক্ষে এটা কি বলো? এটা লম্ব, এটা অতিভুজ। হ্যাঁ, অতিভুজ এ বি এর ভ্যালু তোমার দরকার, অতিভুজ এ বি এর ভ্যালু দরকার, আর এসি এর ভ্যালুটা তোমার দেওয়া আছে। এখন যদি তুমি এটা নাও যে লম্ব বাই ভূমি নাও, তুমি দুইটার একটাও জানো না, তাহলে কি তুমি এ বি এর ভ্যালু বের করতে পারবা? না। তুমি যদি একটা কোণ নাও যে একটা জানো, 18 জানো, আর একটা জানো না, এটা বের করা সম্ভব। কিন্তু দুইটাই জানো না, এরকম নেওয়া যাবে না। তাহলে আমার নিতে হবে কোনটা? এটা আমি জানি, এটা আমি জানি না, এটা আমার দরকার, এই দুইটা নিব। তো এই দুইটা নিলে এ কোণের সাপেক্ষে এটা হচ্ছে অতিভুজ, আর এটা কি? অতিভুজ, আর এটা কি বলো? ভূমি, কারণ এটা লম্ব। তাহলে অতিভুজ বাই ভূমি কি? অতিভুজ বাই ভূমি। বলো তো এটা সাইন কোনটা? সাইন হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ। তাহলে এটা তো না। কস থিটা কি? অতিভুজ বাই ভূমি। কবরে ভূমি বাই অতিভুজ। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটাও না। তাহলে এবার চিন্তা করো, টেন লম্ব বাই ভূমি, তাহলে এটাও না। তাহলে কট আছে ভূমি বাই লম্ব, এটাও না। সেক থিটা কজের বিপরীত, কজ হচ্ছে কি? ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, তার মানে এটা সেক থিটা। কি এটা? সেক থিটা। কি কিসের ভ্যালু পাইছি? সেক থিটা। তাহলে আমি লিখতে পারি না সেক থিটা সমান সমান, এখান থেকে কি লিখতে পারি? সেক থিটা। সেক থিটা সমান সমান কী লেখা যায় দেখো তো? অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ বাই কত, ভূমি কত আসছে দেখো। এখানে তুমি ভূমি বাই অতিভুজ আনতে পারো, কস থিটা দিয়ে করলে হবে, ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ, কস থিটা দিয়ে করলে হবে, কারণ ভূমি বাই অতিভুজ আনলেই হয়েছে। কস থিটা, কস থিটার মধ্যে দেখো এটা তো ভূমি, এটা তো ভূমি, সরি এটা তো ভূমি, এটা 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 ভূমি, আর এটা অতিভুজ। তাহলে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, তার মানে এসি বাই এবি লিখতে পারো। তাহলে কস থিটা সমান সমান এসি বাই এবি। এবার এটা কেন করলাম আমি? এখানে আমি একটা ভ্যালু জানি, এসি এর ভ্যালু জানি, এটার ভ্যালু আমি জানি, এবি এর ভ্যালু জানি না। তো এবার বের করো তুমি, কস থিটা মানে কস কত ডিগ্রি? এই যে থিটা ধরছো এটা কত ডিগ্রি? 45। তো লেখো কস 45, কস 45 ডিগ্রি। এসি এর ভ্যালু তুমি জানো কত? 18। এবি এর ভ্যালু জানো না, এবি এর ভ্যালু জানো না। এখান থেকে এবি এর ভ্যালুটা আমার কাছে চাইছে। কস 45 ডিগ্রি মান 1/√2, জানো কি না? জানো। 18 আর এবি, এবি এর মান বের করবা। সুতরাং এবি সমান সমান 18√2, শেষ। এবি সমান সমান 18√2, এটা ছিল এর অ্যান্সার। আর এই অঙ্কটা হচ্ছে সিলেবাসের বাইরে, দূরত্ব উচ্চতা আছে না, এটা দূরত্ব উচ্চতা গত বছর সিলেবাস ছিল, তো ওই হারে 2025 সালে প্রশ্নটা আসছে। তোমাদের এবছর কি নাই? দূরত্ব উচ্চতা নাই, সো এই প্রশ্নটা সিলেবাসের বাইরে। কখন আমি করাই দিছি, একটু ট্রিকি মনে হয়েছে, তো তোমরা দেখতে পারবা। হ্যাঁ, গেল, এটা আমার করানোর কথা না, তারপর আমি কি করাই দিলাম তোমাদের বেটার, তোমাদের ভালোর জন্য। তাহলে আমার গেল এই টাইপ শেষ, সমবাহু ত্রিভুজের এটা শেষ। উপরে দুইটা ম্যাথ রেখে আসছিলাম, ওই দুইটা ম্যাথ করবো এখন। ঠিক আছে, উদ্যোগের ভিতরে ব্যাস ধরে লোহার পাইপের একটা অঙ্ক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর এই অঙ্কটা আছে, এই অঙ্কটা দিয়ে শুরু করব। ঠিক আছে, তো এই অঙ্কটা দিয়ে আমরা এখন শুরু করতেছি। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। তো এখানে ক নাম্বার প্রশ্নটা কী বলছে দেখো, বলছে একটি বৃত্তের ব্যাস, সরি একটি রম্বসের একটি কর্ণ 12, মানে D1 12, এবং এর ক্ষেত্রফল 96। ঠিক আছে, এরিয়া ক্ষেত্রফলটা দিয়ে দিছে। তো ক্ষেত্রফলের সূত্রটা কী জানো? ইকুয়ালস টু হাফ D1 D2। যেখানে D1 এর মানটা দিয়ে দিছে, দিয়ে বলছে কি অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই ক্ষেত্রফল দিয়ে দিছে না 96, তাহলে তুমি এখানে কি লিখতে পারো? শর্ত মধ্যে হাফ D1 D2 সমান সমান 96 লেখা যায় কি না? যায়। তাহলে হাফ D1 এর ভ্যালু কত দিছে? 12, কিন্তু D2 এর ভ্যালু বের করবা, এটা হচ্ছে কত? 96। 2 দিয়ে 12কে কাটলে 6, তাহলে সুতরাং D2 হবে 96/6। ঠিক আছে, যেটা হবে এটা মেবি 16। তাহলে D2 এর ভ্যালু কত? 16। ঠিক আছে, অপর কর্ণের দৈর্ঘ্য কত? D2 16, শেষ। খ নম্বর প্রশ্ন দেখো, এটা একটু ট্রিকি। এবি এর ব্যাস কত? এবি এর দৈর্ঘ্য কত?
এবি কোনটা? এটা দৈর্ঘ্য। তো এটা দৈর্ঘ্য যদি তুমি বের করতে চাও, এটা দৈর্ঘ্য যদি তুমি বের করতে চাও, তাহলে কী করতে হবে? ওই একটা সমকোণী ত্রিভুজ করবা। সমকোণী ত্রিভুজ করলে এই সমকোণী ত্রিভুজ অতিভুজের মধ্যে এই দৈর্ঘ্যটা পড়বে। ঠিক আছে? এটা ছিল অনেকটা কীরকম জানো? ওই যে একটা লোক ঘন্টায় 5 কিলোমিটার পথে দুইজন দুই দিকে যাইতেছে, যাওয়ার পর এই বিন্দুতে পড়ছে, পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত? অঙ্কটা এইভাবে তো আসতে পারে। আর এখানে কী করছে? ডাইরেক্ট ভ্যালু দিয়ে দিছে। ভ্যালু কী দিছে? ভ্যালু দিয়ে দিছে আমার এসি সমান 20, এসি সমান 20 আমাকে দিয়ে দিছে, আর বিসি সমান 22 দিয়ে দিছে, বিসি সমান 22 দিয়ে দিছে, এসি সমান 20 দিয়ে দিছে। দিয়ে আমাকে যেটা চাইছে যে এসি কত, কী দিছি আমি? এসি সমান এবি কেন 20 লিখলাম? এসি সমান 20, অর্থাৎ এটা 20 দিয়ে দিছে আমাকে। দিয়ে আমার কাছে এবার বলছে এবি কত, এই এবি এর দৈর্ঘ্য চাইছে। ঠিক আছে? তো এক্ষেত্রে এখন তুমি চিত্র আঁকবা এভাবে, এই লম্ব আঁকছো কার উপরে? বিসি এর বর্ধিতাংশের উপরে। ঠিক আছে? আঁকার পর দেখো এ কোনটা 150 হলে পুরোটা 180 না? তাহলে এটা কত? 30 ডিগ্রি না? 30 ডিগ্রি কিনা? হ্যাঁ 30 ডিগ্রি। আচ্ছা, এতটুকু বুঝছো কিনা? বুঝছো। এখন আমাদের দরকার এ বি এর দৈর্ঘ্য কত। এখন এ বি এর দৈর্ঘ্যটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। তো এখন এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, ঠিক আছে? তো এখন এই অতিভুজের মধ্যে এই ভ্যালুটা জানো তুমি? এই যে এটা ডি দিছো, এটা দৈর্ঘ্য জানো তুমি? জানো না। তাহলে এই দৈর্ঘ্যটা লাগবে কি না? লাগবে। এডি এর দৈর্ঘ্য লাগবে। আবার আবার এটা পুরোটা দৈর্ঘ্য লাগবে না? তো তোমার কাছে বিসি না আছে, সিডি কি আছে? না। তাহলে আমার এডিও দরকার, সিডিও দরকার। কথা ঠিক কি না? ঠিক। তাহলে আমি এবি এর দৈর্ঘ্যটা পাবো। তাহলে এখন আমার লেখা কি লিখতে হবে? লেখা লিখতে হবে যে এ ও বি এর এ ও বি এর এ হতে বিসি এর বর্ধিতাংশের উপর এডি লম্ব আছে। এ হতে কার? বিসি এর, মেবি বিসি এর বর্ধিতাংশের উপর এডি লম্ব আঁকি। বিসি এর বর্ধিতাংশের উপর বিডি লম্ব আঁকি। এডি লম্ব আঁকি। এডি কি যে আঁকে, লক্ষ্য কেন লিখতেছি? লম্ব আঁকি। ঠিক আছে? আঁকলাম। আঁকার পরে এখন কি করলাম? এরপর লিখবে কোণ এ সি ডি সমান। সুতরাং কোণ এ সি ডি সমান, লেখো কেন কোণ বের করতে হবে আমি বলতেছি। সুতরাং কোণ এ সি ডি সমান 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান 30 ডিগ্রি। এটা কেন করছি জানো? আমি দুইটা ত্রিকোণমিতিক অনুপাত আনবো। একবার আনবো এটার মান বের করতে লম্ব বাই অতিভুজ। এ দেখো এটা লম্ব না? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ দিয়ে কী করবো? ধরো সাইন, লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন থিটা। তো সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ করলাম। ঠিক আছে? তো অতিভুজের ভ্যালু তো জানি আমি, এই ছোট সমকোণী ত্রিভুজটা, ছোট সমকোণী ত্রিভুজটার অতিভুজের ভ্যালু জানি না? ওইখান থেকে লম্বর ভ্যালুটা নিয়ে আসবো। আবার cos 30 নিব, cos 30 নিয়ে ভূমি বা অতিভুজ হবে, এই ভূমির মানটা নিয়ে আসবো, অতিভুজের মানটা আমি জানি। ঠিক আছে? তাহলে এটার মানও পাইলাম, এটার মানও পাইলাম, তখন এটার পুরোটা যোগ করে দিব, আর এটা তখন এই অতিভুজ স্কোয়ারের সূত্র মানে ফেলে যাবে আর কি, মানে পিথাগোরাসের সূত্রের মধ্যে ফেলা যাবে। ঠিক আছে? ফেলা যাবে। তাহলে এখন আমি যেটা লিখবো সেটা হচ্ছে সাইন 30 ডিগ্রি সমান। ঠিক আছে? অঙ্কটার ক্ষেত্রে লেখো সাইন 30 ডিগ্রি সমান, সাইন 30 ডিগ্রি সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কত? এডি বাই এসি। করাইছিলাম এই ধরনের অঙ্ক আমি ক্লাসে, মেন ক্লাসে, এডি বাই এসি। তো সাইন 30 ডিগ্রি মান কত? হাফ ইন্টু এডি আর এসি। এসি এর ভ্যালু কত দেওয়া আছে? 20 দেওয়া আছে, 20 দেওয়া আছে। এডি এর ভ্যালুটা আমার কাছে নাই, সুতরাং এডি সমান সমান 10 আসছে। এডি সমান সমান কত আসছে? 10 আসছে। এরপর আবার কি লিখবা? cos 30, cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মানে ভূমি বা অতিভুজ। ভূমি কত? ভূমিটা হচ্ছে সিডি, সিডি বাই এসি, সিডি বাই এসি। cos 30 ভ্যালু কত? √3/2 সমান সমান সিডি এর ভ্যালু কত? সিডি এর ভ্যালুটা আমি বের করব। আর এসি এর ভ্যালু কত দেওয়া আছে? এসি এর ভ্যালু দেওয়া আছে 20। তাহলে হচ্ছে 10√3 অ্যান্সার হবে। সুতরাং সিডি সমান সমান 10√3। সিডি এর ভ্যালু পাইছি কত? 10√3। আর এডি এর ভ্যালু পাইছি কত? 10। এডি এর ভ্যালু পাইছি কত? 10। পাওয়ার পর এখন কী করবো? আমি এবি এর দৈর্ঘ্য বের করবো। তো সুতরাং লেখো ত্রিভুজ এ বিডি। তার আগে লেখো যে বিডি সমান সমান বিসি প্লাস সিডি। এটা লেখো বিডি সমান সমান বিসি প্লাস সিডি। তো বিডি এর ভ্যালু কত? বিসি এর ভ্যালু কত? বিসি এর ভ্যালু হচ্ছে 20। এটা 20 কী লিখি? 22 লিখলাম কেন আমি? এটা 20। ঠিক আছে? বিডি এর ভ্যালু কত? 20। দূরও কী যে লিখি? বিসি সমান 22, তো ঠিকই তো আছে।
এটা 22, বিসি সমান 22 জি, বিসি প্লাস সিডি। হ্যাঁ, তো বিসির ভ্যালুটা হচ্ছে 22, সিডির ভ্যালুটা হচ্ছে 10√3, 10√3। আর এখানে আরেকটা ভ্যালু কে, এটাই, আর কিছু না, ওই এডির ভ্যালু ডিরেক্ট আছে। তো লিখবে ত্রিভুজ এ বি ডি এ, দেখো ত্রিভুজ এ বি ডি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বক্রচক্কর লেখার পরে এবি স্কোয়ার সমান সমান, এবি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখান থেকে আমার এবির ভ্যালু দরকার, তো এবির ভ্যালুটা আমি ডিরেক্ট রুট করতেছি জায়গা স্বল্পতার কারণে। তো রুট ওভার অফ এডি এর ভ্যালু কত, এডি এর ভ্যালু হচ্ছে 10 স্কোয়ার, 10 স্কোয়ার প্লাস বিডি এর মান কত, এই বিডি এর মানটা হচ্ছে 22 প্লাস 10√3। এত মিটার না সেন্টিমিটার না একক, কিলোমিটার, কিলোমিটার, এত কিলোমিটার। তো লিখবা 22 প্লাস 10√3, 10√3 এতর উপরে স্কোয়ার। শেষ। এখানে যে ভ্যালুটা আসবে এটাই হচ্ছে আমার নির্ণয় এবি এর মান। ঠিক আছে, তাহলে এবি এর মান গেল। এবার আসো বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের। বৃত্ত কোথায়, এই যে এখানে দ্বিতীয় নাম্বার বলছে একটি বৃত্তের ব্যাস 22 সেন্টিমিটার বলছে। তো ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ তো লেখো, ব্যাসার্ধ ফার্স্ট করতে হবে। হ্যাঁ, আর সমান সমান 24/2, 24/2 সমান সমান 12 সেন্টিমিটার লিখলা। বলছে বৃত্তের পরিধি একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা। তো বৃত্তের পরিধি বের করো। সুতরাং পরিধি সমান সমান 2 পাই আর 2 × 3.1416, এটা পাই রেখে দাও, 2 × পাই রেখে দাও। অনুপাত চাইছে তো লাস্টে, অনুপাত চাইছে তো পাইটা এখন রেখে দাও, দরকার নাই। পাই আর এর ভ্যালু কত, তুমি বের করলেও গুণ হবে না, বের করতে পারো, কোনো সমস্যা না। আমি মানে করবো না আর কি, তুমি দেখো না কেন করতেছি না, বুঝবা। আর এর ভ্যালুটা হচ্ছে 12 মেবি, হ্যাঁ 12, আর ভ্যালুটা 12। তো 12 দুগুণে 24 পাই, 24 পাইটা পেলাম কি, তার পরিধি। বলছে যে এই পরিধিটা একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। তাহলে লেখো সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা কত, 24 পাই। তো সুতরাং শর্ত মতো সমবাহু ত্রিভুজের পরিসীমা 3 না, 3 সমান সমান 24 পাই লেখা যায় কিনা। সুতরাং সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত আসছে দেখো তো, 24 পাই/3 না, 24 পাই/3 না, তাহলে 8 পাই না। হ্যাঁ, তো এটা কি আসছে, বাহুর দৈর্ঘ্য হলে এদের ক্ষেত্রফলের অনুপাত। কার ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান হলে এদের ক্ষেত্রফল, বৃত্তেরও ক্ষেত্রফল, বৃত্তেরও ক্ষেত্রফল, আবার কার ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো তুমি আগে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান √3/4, √3/4 এ স্কোয়ার। তো লেখো √3/4, এর ভ্যালুটা কত, 8 পাই, তার উপরে স্কোয়ার। তো √3/4 লেখো, এটা 8 64 ইন্টু 64 ইন্টু পাই স্কোয়ার, পাই স্কোয়ার। তো 4 16 64 16, তাহলে 16√3 পাই স্কোয়ার, 16√3 পাই স্কোয়ার। এটার অ্যান্সারটা হচ্ছে 16√3 পাই স্কোয়ার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এরপর কী করবে, এবার বৃত্তের ক্ষেত্রফল আনতে হবে। কেমন, এটা জন্য আমার একটা জায়গা দরকার, জায়গার জন্য একটা পৃষ্ঠা নিয়ে আসি আমি ডিরেক্ট, দাঁড়াও। কোথায় লিখলাম, উপরে উপরে, এই যে এখানে। ইয়েস, দেখো, এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাইছি কিনা, পাইছি। এখন কার দরকার, সুতরাং বৃত্তের ক্ষেত্রফল। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল, তো বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তো পাই তো ঠিক থাকলো, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 12 সেন্টিমিটার। তো 12 স্কোয়ার লেখো, 12 স্কোয়ার সমান সমান 144 পাই সেন্টিমিটার স্কোয়ার, এটাও সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এবার লেখে কি বলছে আমাকে, এদের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে লেখো বৃত্তের ক্ষেত্রফল অনুপাত, এখানে লেখো সুতরাং বৃত্তের ক্ষেত্রফল, একটু আগে করেছিলাম না এরকম একটা, অনুপাত ত্রিভুজের ক্ষেত্রফল।
ত্রিভুজের ক্ষেত্রফল। এবার বলো বৃত্তের ক্ষেত্রফলটা কি? বৃত্তের ক্ষেত্রফলটা ছিল 144 পাইয়ের স্কোয়ার। অনুপাত এটা ছিল 16√3 পাই স্কোয়ার, 16√3 পাই স্কোয়ার। এবার এখান থেকে কী কাটা যায় দেখো, এ পাই স্কোয়ার চলে গেছে, 144/16, 144/16, এটার অ্যান্সার আসছে 16√3, সরি 16√3, এটার অ্যান্সার 3√3। তাহলে হলো কি, এখানে আসছে 3√3, যেহেতু 16 দ্বারা ভাগ করছি এটা হবে 1, সুতরাং এটার অনুপাত হচ্ছে 3√3/1 শেষ। এটা হচ্ছে এই সৃজনশীলের গৌরব নাম্বারটা। ঠিক আছে, এরই মাধ্যমে বৃত্তের পরিধি একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলে এদের ক্ষেত্রফলের অনুপাত বের করে ফেলছি। কেমন? এবার লাস্ট ওয়ান কি, এই যে আয়তাকার ঘনবস্তু নিয়ে একটা প্রশ্ন আছে। ক নাম্বার প্রশ্নটা দেখো, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 19 ও 20, এটা এ হলে এটা বি, দুইটা বাহু দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত কোণ থিটা দেওয়া আছে 45, ত্রিভুজের ক্ষেত্রফল। এক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কী ছিল? হাফ এবি সাইন থিটা। কেন বলো তো? অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে হাফ, দুইটা বাহু একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে হাফ এবি সাইন থিটা। এখানে হাফ, এর ভ্যালু কত? 19, বি এর ভ্যালু কত? 20, সাইন কত ডিগ্রি? 45 ডিগ্রি। শেষ। এটা অ্যান্সার যা আসবে তা, আর করে দিলাম না। হ্যাঁ, খ নাম্বারটা দেখো। খ নাম্বারটা বলছে আমাকে ঘনবস্তুটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। এটা একটু ক্যালকুলেশন বড় হবে, দ্যাটস, এটা আর কিছু না। একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ক্ষেত্রফল একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট, নিচের এটা ক্ষেত্রফল বলছে, একটা ভূমির উপরে দণ্ডায়মান, এর উচ্চতা, এটা দিচ্ছে ক্ষেত্রফল, দৈর্ঘ্য প্রস্থ না কিন্তু, ক্ষেত্রফল যেহেতু বর্গমিটার, আর উচ্চতা 3 মিটার দেওয়া আছে এবং কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে আমার 13 মিটার, দিয়ে বলছে যে ঘনবস্তুটার দৈর্ঘ্য দেওয়া আছে এত। তো তুমি লিখবা, দেওয়া আছে গুলো লেখো, এই অঙ্কের মধ্যে এটা দরকার আছে। আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ভূমির উপরে দণ্ডায়মান। ঠিক আছে, তো লেখো ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, দেখবে আর কি দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল সমান এই যেই ভূমির ক্ষেত্রফল বিশিষ্ট, কারণ ক্ষেত্রফল বিশিষ্ট ভূমির উপর দণ্ডায়মান, ভূমির ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গমিটার। ঠিক আছে, এ বর্গমিটার লিখলাম সংক্ষেপে। লেখার পরে এবার বলছে এর উচ্চতা 3 সেন্টিমিটার, উচ্চতা এইচ সমান 3 মিটার, 3 কি মিটার, নট সেন্টিমিটার। ওকে, মিটার, 3 মিটার হলে কর্ণের দৈর্ঘ্য 13 মিটার। দেখো কর্ণের দৈর্ঘ্য, লেখো কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য 13 মিটার লিখছো। দেখো তো এখানে আয়তাকার, ওই যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ দিছে কিনা, না শুধু উচ্চতা দিছে, দৈর্ঘ্য প্রস্থ দিছে দেয় না, তাহলে তুমি লিখতে হবে কি ধরি, নিচে লিখবে আর কি, আমি সাইডে লিখতেছি ধরি, দৈর্ঘ্য আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য সমান এ মিটার, প্রস্থ বাংলাতে লিখবে মিটার, প্রস্থ বি মিটার। ঠিক আছে, লেখছো। এখন দেখো এখানে শর্ত দিচ্ছে কর্ণের দৈর্ঘ্য 13 মিটার, তুমি লিখতে পারো না, সুতরাং শর্ত মতে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার এইচ স্কোয়ার সমান 13। কারণ কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা ছিল রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সি যেহেতু এখানে উচ্চতা ছিল, এখানে উচ্চতাটা আমি এইচ ধরছি মেবি, না উচ্চতা কি ওরা এইচ দিছে নাকি আমি সি ধরবো? উচ্চতা তারা কিছু দেয় নাই, তো তুমি সি ধরো, সমস্যা নেই তো, এখানে সি দাও, তাহলে এখানে লিখবে সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এবার এই সমীকরণটা একটু সমাধান করো। এ আর বি এর ভ্যালু দেওয়া আছে না, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক রাখো, রেখে সি এর ভ্যালু দেওয়া আছে না, আছে 13 স্কোয়ার লেখো, 13 স্কোয়ার সমান সরি সি এর ভ্যালু দিছে আমাকে উচ্চতা কত দিছে 3 মিটার, 3 স্কোয়ার লিখবা, 3 স্কোয়ার সমান 13। এবার এটা সমাধান করো, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু 13। এবার এটাকে বর্গ করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উভয় পাশে বর্গ করলে কী হবে 9, এখানে হবে 169। ঠিক আছে, এবার কী করো 9টাকে ওই পাশে পার করো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা আসছে 160। 9 ওই পাশে বিয়োগ হয়ে গেলে কী হবে 160 হবে, বুঝছো? তো 160 হলে এখন দেখো, এখন এটা কিছু করা যাইতেছে না। এখন আমার কী দরকার, মূলত কী দরকার দেখো তো, দৈর্ঘ্য প্রস্থ মানে এ আর বি দরকার। দেখছো, এই দৈর্ঘ্য প্রস্থটা আমার দরকার, এ আর বি এর মানটা বের করতে হবে। তো এ আর বি এর মানটা কীভাবে বের করতে পারি দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আছে, আরেকটা ভালো আছে কি জানো, ক্ষেত্রফল বিশিষ্ট, এই ক্ষেত্রফল বিশিষ্ট ভূমির ক্ষেত্রফল। তো ভূমির ক্ষেত্রফল মানে কি দেখো, সুতরাং ভূমির ক্ষেত্রফল এখানে লেখাতে না, ভূমির ক্ষেত্রফল সমান এবি মিটার স্কোয়ার, কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ। ভূমিটা কি, এই যে আয়তাকার ঘনবস্তু যদি এটা হয়, এটা ভূমি না, এটা ভূমি না, এটা তো এটা আয়তক্ষেত্র না, 3D শেপ হিসেব করলে এটা আয়তক্ষেত্র না, তা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি ভূমির দৈর্ঘ্য গুণ প্রস্থ না, তাহলে এবি বর্গমিটার। তাহলে তুমি লিখতে পারো না, সুতরাং এবি সমান কত, এবি সমান লেখা যায়
ওই ক্ষেত্রফলটা 48 বর্গমিটার, 48। এ দুইটা সমীকরণ, এ 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ সমাধান করে আমার এ বি দরকার, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ দরকার। ঠিক আছে, এখন এটা কীভাবে করতে পারি দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে না, তুমি একটা সূত্র জানো কিনা, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা একটু এভাবে করতে হবে, নাহলে লেজে গোবর অবস্থা হয়ে যাবে। এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি জানো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এভাবে লিখবা। লিখে কী করবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আলাদা করো, প্লাস 2ab লেখো। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে না, কত 160, বসো 160 প্লাস 2 এ বির ভ্যালু দেওয়া আছে না, আছে কত 48, লেখো 2 × 48, তাহলে 196, 2 আর 96 যোগ 160, তাহলে হচ্ছে 160 প্লাস 2 × 48, 256, 256, 256। সুতরাং এ প্লাস বি এর মান কত, √256, মেবি 16, রুট অ্যান্সার। হ্যাঁ 16, অ্যান্সারটা কত পেলাম 16। বি এর ভ্যালু, এ প্লাস বি এর ভ্যালু কত 16। এ ঠিক একইভাবে এ মাইনাস বি এর ভ্যালু আনো, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এটা লেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু কত 160 মাইনাস 2 × ab এর ভ্যালু কত 48, 100। এবার এটা কত থাকে দেখো তো, 160 বিয়োগ 48 গুণ 2, 48 গুণ 2 64, কত থাকে 64। সুতরাং এ মাইনাস বি এর ভ্যালু কত 8। দেখো এটাকে 3 নম্বর সমীকরণ দাও, 1 2 3, এটাকে 4 নম্বর সমীকরণ দাও, 4 নম্বর। এবার এ দুইটাকে কী করো, যোগ করো, 3 যোগ 4, করো না, 1 2 3 যোগ 4, এ 1 যোগ 3 যোগ 4 করলে কী হয়, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, ঠিক আছে, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি করার পর কী থাকে, ওই পাশে আছে কত 16, এই পাশে কত 8, 16 যোগ 10, 16 যোগ 8, ঠিক আছে। এবার এখান থেকে দেখো কে কে কাটা যায়, বি বি কাটা যায়, সমান সমান 2a সমান সমান কত 16 আর 8 24। সুতরাং এ এর ভ্যালু এখান থেকে কত পাইছো তুমি 12, এর ভ্যালু কত পাইছো 12। তো এবার এর ভ্যালুটা যে কোনো একটাতে বসে দাও, এর ভ্যালুটা 3 নঙে বসাও, লেখো 3 নং হতে পাই, 3 নং হতে পাই কত, কী পাই এ প্লাস বি সমান সমান 16। এখান থেকে এর ভ্যালুটা কত পাইছিলাম আমি দেখো তো 12, এখানে লেখো 12 প্লাস বি ইকুয়ালস টু 16। সুতরাং বি এর ভ্যালু কত 4, বি এর ভ্যালু কত 4। দেখো 4 × 48 ক্ষেত্রফল চলে আসে, তাহলে আমার অ্যান্সারটা কি, দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে বলছে 12 মিটার অ্যান্ড 4 মিটার। ঠিক আছে, অঙ্কটা কি রিকেপ করা লাগবে আর লাগবে না। এখানে দেওয়া আছে আমার ভূমির ক্ষেত্রফল মানে এ বি সমান সমান, তাহলে এ বি সমান সমান একটা সূত্র হয়েছে, আর কর্ণের দৈর্ঘ্য √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র হয়েছে। সেখান থেকে সমাধান করতে করতে আমি এই পর্যন্ত আসলাম। আসি, এই কাজগুলো আমি বাড়তি করছি, বলতে পারো কেন করছি। এখানে তোমরা অনেকে কী করতে পারো, এখানে এ সমান সমান 48/b লিখতে পারো, লিখে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মধ্যে এ এর মান অথবা বি এর মান বসায়, মানে লেজে গোবরে অবস্থা হয়ে যাবে। তো এটা সহজ প্রসিডিওর হচ্ছে, যেহেতু আমরা এ বি জানি, এ প্লাস বি এর মানটা বের করবো, এ মাইনাস বি এর মানে একটা বীজগণিতের একটা সহজ ক্যালকুলেশন আর কি, একটু ট্রিকি বাট পারবা করে, তারপরে 1 2 হিসাব করলে আমার হিসাবটা বের করতে সহজ হয়েছে। আর যদি এখান থেকে তুমি কী করো, এই যে এ স্কোয়ার এ এর ভ্যালু মানে এ ইকুয়ালস টু লেখা 48/b, এখানে এর ভ্যালু লেখা 48/b, তার উপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ ইকুয়ালস টু 160। এটা সমাধান করতে করতে শহীদ হয়ে যাবা। এর চেয়ে এই প্রসিডিউরটা বেটার, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ভালো করে দেখবা, আশা করি পারবা। দেখো লাস্ট কোশ্চেন, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন অ্যান্ড লাস্ট প্রশ্ন, সেটা ছিল ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যকে বাইরের ব্যাস উচ্চতাকে ভেতরের ব্যাস ধরে একটা উচ্চতা বিশিষ্ট লোহার পাইপ তৈরি করা হলো। আচ্ছা, আমি একটা জিনিস লোহার পাইপ ভাবি, লোহার পাইপের একটা কনসেপ্ট আছে, এই যে লোহার পাইপটা আগে এই যে লোহার পাইপ, এখানে আমি ভিজুয়ালাইজেশনের জন্য জিনিসটা আঁকলাম। তোমার লোহার পাইপের ভিতরে তো পানি যায়, তেল যায়, যা কিছু যায় যায়, কিন্তু কথা যেটা সেটা হচ্ছে ভিতরটা তো ফাঁফা, কি ফাঁফা, তাহলে এখানে কি লোহা আছে ভিতরে? না, ভিতরে কি নাই, লোহা নাই। লোহা কোথায় আছে? বাহিরে আছে। কোথায় আছে? এ বাহিরে আছে, ব্যাস এতটুকু বুঝছো কি না? বুঝছো, মানে লোহাটা হচ্ছে বাহিরের, এইগুলো হচ্ছে লোহা, ফাঁফার জায়গাতেও লোহা নাই। এবার আমি প্রশ্ন পড়ি, বলছে যে ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যকে বাইরের ব্যাস, এই দেখো তো, এটাকে যদি সেন্টার ধরি, এই বাইরের এ পর্যন্ত একটা ব্যাস পেলাম, আবার এটাকে সেন্টার ধরলে এই পর্যন্ত ভিতরে একটা ব্যাস পেলাম, এতটুকু বাইরের ব্যাস, এতটুকু কি ভিতরের ব্যাস। বাহিরের ব্যাস থেকে ভিতরের ব্যাসটা বাদ দিলে আমি এই পুরুত্বটা পাই না, বলো, তাহলে এই পুরুত্বটা লোহা দিয়ে তৈরি কিনা বলো? হ্যাঁ,
তাহলে বলছে যে ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যকে বাইরের ব্যাস এবং উচ্চতাকে ভেতরের ব্যাস ধরে উচ্চতা বিশিষ্ট উচ্চতা দিয়ে দিছে, উচ্চতা বিশিষ্ট লোহার পাইপ তৈরি করা হলো। প্রতি ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি 7.2 গ্রাম হয় তাহলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। আচ্ছা, এবার আমি আস্তে আস্তে করতেছি। দেখো, এটা সাইডে রাখলাম, রেখে আমার যেটা বলছে যে ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যকে বাইরের ব্যাস। ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য আমাকে দিছে, বলো তো ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য দিছে আমাকে? হ্যাঁ দিছে, এই যে কর্ণের দৈর্ঘ্য 13 মিটার। ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যকে বাইরের ব্যাস, তো লেখো সুতরাং ঘনবস্তুর কার বেলনাকার, এটা হচ্ছে কার ব্যাস হচ্ছে লোহার পাইপের, সুতরাং লোহার পাইপের কি বাইরের ব্যাস কার সমান বলো তো? ঘনবস্তুর কর্ণের সমান, সেটা কত? 13 মিটার। এই 13 মিটার লেখো, দেখছো? এরপর বলছে উচ্চতাকে ভেতরের ব্যাস, উচ্চতা কত? 3 মিটার, এটাকে ভেতরের ব্যাস ধরতে বলছে। সুতরাং লোহার পাইপের ভেতরের ব্যাস, লোহার পাইপের ভেতরের ব্যাসটা কত দেখো তো? লোহার পাইপের ভেতরের ব্যাসটা হচ্ছে 3 মিটার। ধরছো? ধরার পরে এবার কি বলছে দেখো, উচ্চতা বিশিষ্ট লোহার পাইপের উচ্চতা, সুতরাং দিয়ে এটা লিখবা, দেওয়া আছে দিয়ে লিখবা লোহার পাইপের উচ্চতা এইচ সমান সমান এ ব্যাস, এটা থাক, এইচ সমান সমান কত? 5 সেন্টিমিটার। এই দেখো খেলাটা দিছে কোথায়, মিটার আর সেন্টিমিটারে দিয়ে দিছে সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে তুমি হয় মিটারে নিতে হবে অথবা মিটারগুলোর সেন্টিমিটারে নিতে হবে, ঠিক আছে? তো তুমি একটা কাজ করো, প্রতি গ্রাম বলছে, তাহলে সেন্টিমিটার রাখো, এটারে সেন্টিমিটার নিয়ে এলে 13কে যদি মিটার, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাহলে 1300 সেন্টিমিটার হবে, 1300 সেন্টিমিটার। আর এটা হবে 3 গুণ 100 মানে 300 সেন্টিমিটার, কারণ 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার তোমরা জানো। তাহলে এটা হলো 300 সেন্টিমিটার। দেখো সবগুলো এবার সেন্টিমিটারে আসছে। এবার বলছে কি প্রতি ঘন লোহার ওজনটা কেন? এ পাইপটা তৈরি করতে আমার লোহার দরকার হয়েছে না? এ লোহা কোনগুলো? এইগুলা লোহা, এগুলা কি লোহা। তাহলে আমার লোহার ওজনটা আগে দরকার। লোহার ওজন এত গ্রাম হলে কত? প্রতি ঘন লোহার ওজন এত গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখন এই লোহার আয়তনটা আমার দরকার কেন জানো? এ বলছে কি ঘন সেন্টিমিটার, আয়তনের একক ঘন সেন্টিমিটার। কার একক? ঘন সেন্টিমিটার। কার একক? আয়তনের একক। তাহলে এখন কতটুকু আয়তন এখানে আমার আসছে সেটা আবার কীভাবে বের করবো? বাহিরের ব্যাসার্ধটা যদি ধরি, এ দেখো বাইরের ব্যাস বলছে আমাকে, তাহলে আমি লোহার পাইপের বাইরের ব্যাসার্ধটা আগে আনি। দেখো ব্যাসার্ধ লেখো, সুতরাং বাইরের ব্যাসার্ধ তার অর্ধেক, বাইরের ব্যাসার্ধ সমান সমান 1300 ভাগ 2 সমান সমান 650 সেন্টিমিটার। এটাকে লেখো R1 ব্যাসার্ধ, সুতরাং ভেতরের ব্যাসার্ধ সমান R2 সমান সমান 300 ভাগ 2 সমান সমান 150 সেন্টিমিটার। লিখছি। তাহলে এবার ব্যাসার্ধ বাইরে হয়েছে দুইটা, ব্যাসার্ধ মানে অর্ধেক, এই 300 অর্ধেক আর 1300 অর্ধেক করছি। করার পর দেখো তো এ বাহিরের ব্যাসার্ধর থেকে ভেতরের ব্যাসার্ধটা বাদ দিলে কী পাবো? আমি লোহার পাইপটা পাবো। তাহলে আমি বাহিরের ব্যাসার্ধ থেকে বাহিরের আয়তনটা নিব, ভেতরের ব্যাসার্ধ থেকে ভেতরের আয়তনটা নিব। আয়তন কেন নিব? ঘন সেন্টিমিটার বলছে, লোহার ওজন। হ্যাঁ, ঘন সেন্টিমিটার বলছে, ঘন সেন্টিমিটার কিসের একক? আয়তনের একক। তাই আমার কি বের করতে হবে? আয়তন। এ বেলনাকার বস্তুর ক্ষেত্রে আয়তনের সূত্রটা কি? পাই আর স্কোয়ার এইচ। আয়তনের সূত্রটা কি? পাই আর স্কোয়ার এইচ। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই ইন্টু আর প্লাস এইচ। আর আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। অনেকে বলতে পারো এবিসি আয়তনের, ওটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, আর এ কিউব ওটা ঘনকের, আর পাই আর স্কোয়ার কার? পাই আর স্কোয়ার এইচ হচ্ছে বেলনাকার বস্তুর। তো বেলনাকার বস্তুর বাহিরের আয়তন থেকে ভেতরের আয়তনটা বাদ দিলে লোহার আয়তন আসবে না? তো এবার লেখো বাহিরের আয়তন, লেখো লোহার পাইপের বাহিরের আয়তন। সুতরাং লোহার পাইপের, আমি আবার অঙ্কটা একটু রিকেপ করে দিব, বাহিরের আয়তন এটা আসবে, এটা আসার সম্ভাবনা হাইয়েস্ট, যে কোনো বোর্ডে আসবে, প্রতি বছর আসতেছে তো, সরি। পাইপের বাহিরের আয়তন সমান সমান কত? পাই আর 1 স্কোয়ার এইচ। এবার বলো পাই আর 1 কত? আর 1 হচ্ছে 650, বাইরেরটা 650-এর উপরে স্কোয়ার ইন্টু এইচের ভ্যালুটা কত? 5। এটার ভ্যালু কত আসে দেখো, এত সেন্টিমিটার কিউব।
এটা ভ্যালুটা আসবে, পাইটা রাখো, পাই রাখবা, বিয়োগ করতে সুবিধা। অনেকে যদি পায়ের ভ্যালু বের করে ফেলো কোনো সমস্যা নেই, আমি করতেছি না আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য, হ্যাঁ, তোমরা যদি বের করে ফেলো কোনো সমস্যা নাই। তাহলে এটার ভ্যালু আসবে 211 2500 পাই, পাই সেন্টিমিটার কিউব। অনেকে আবার এই ভ্যালু বের করতে যায় ফাই বসায় না, পায়ের ভ্যালুও বসায় না, ফাইও লিখে না। তাহলে কেমন হবে? ফাইর লেখা তো লিখতে হবে। তাহলে লোহার পাইপের বাইরের আয়তন পাইছো এটা তুমি, কী পাইছো এটা? বাহিরের আয়তন। এবার লিখবো সুতরাং লোহার পাইপের ভেতরের আয়তন। দেখো লোহার পাইপের ভেতরের আয়তন, লোহার পাইপের ভেতরে আয়তন সমান সমান পাই, ভেতরে ব্যাসার্ধ R2² পাই, R2-র ভ্যালু কত? 150, তার উপরে স্কোয়ার ইন্টু কত? 5, এত সেন্টিমিটার কিউব। এবার কত আসে অ্যান্সারটা দেখো তো, সেটা আসবে 150 স্কোয়ার ইন্টু 5, 1125 এত সেন্টিমিটার কিউব। এবার দেখো তো, এ বাইরের থেকে এ ভেতরেরটা বাদ দিলে এ লোহার পাইপের কি আসতেছে তোমার? লোহার পাইপের আয়তনটা আসতেছে, লোহার পাইপের আয়তন আসতেছে, ঠিক আছে? তো এবার লেখো লোহার পাইপের আয়তন। সুতরাং লোহার পাইপের আয়তন, এটা থেকে এটা বিয়োগ, বড়টা থেকে ছোটোটা বিয়োগ। সুতরাং লোহার পাইপের আয়তন, লোহার পাইপের আয়তন সমান সমান কত? 2112500 বিয়োগ 112500 এত সেন্টিমিটার কিউব। এবার এটাকে মাইনাস করো, -2112500, অ্যান্সারটা আসছে বহুত 2 শূন্য আসছে 3 6টা 3 6টা 1 2 3 4 5 6 একক দশক শতক হাজার অযুত লাখ 20 লাখ সেন্টিমিটার কিউব। এটা কি আসছে? লোহার পাইপের ওজন। এবার তোমাকে কি দিছে দেখো তো, বলছে প্রতি ঘন সেন্টিমিটার লোহার ওজন এত গ্রাম, ঠিক আছে? এত গ্রাম। তো তুমি লেখো প্রতি মানে কি বলো, প্রতি মানে কি? তো 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন, তোমার চাইছে কি? লোহার টোটাল ওজন, পাইপের লোহার ওজনটা চাইছে। তো তুমি লেখো প্রতি মানে কি? 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। এটা লেখো 1 ঘন সেন্টিমিটার, তোমরা এগুলোর সেন্টিমিটার কিউব না লিখে এখানে ঘন সেন্টিমিটার লিখতে পারো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। কিউব মানেই তো ঘন, এটা তো বুঝো। ঘন সেন্টিমিটার লোহার ওজন, সমান সমান 7.2 গ্রাম। 7.2 গ্রাম না? 7.2 গ্রাম না? দেখো তো, হ্যাঁ 7.2 গ্রাম। সুতরাং ওই 2 লাখ 20 লাখ 3 4 5 6 3 6 এই রে সরি এত ঘন সেন্টিমিটার লোহার ওজন সমান সমান 7.2 ইন্টু 1 টাকা যদি এত হয় তাহলে 20টার কত? এটা গুণ করতে হয়, এটা তো তোমরা জানো। 1 2 3 4 5 6 এত গ্রাম, এত কি গ্রাম। তাহলে লোহার পাইপের ওজন আসছে কিনা বলো? লোহার পাইপের 1 ঘন সেন্টিমিটারের ওজন যদি এত হয় তাহলে লোহার পাইপ বানাইতে কত ঘন সেন্টিমিটার দরকার হয়েছে? আমার ওইটার দরকার, তা আমি ওইটা বের করলাম। তো ওইটা যদি আমি বের করতে পারি, এখন একটার দাম কত, 1 ঘন সেন্টিমিটার দাম কত, আর ওই ইয়ের দাম কত কি জানি, 20 লাখের দাম কত, ঠিক আছে? তো এত গুণ 7.2 সমান সমান কত আসছে? 144, শূন্য আসছে 5টা। তো দেখো 144, শূন্য আসছে 1 2 3 4 5 এত গ্রাম। এবার গ্রামকে কেজিতে নিতে হলে কী করতে হয়? 1000 দ্বারা ভাগ করতে হয়। 144 1 2 3 4 5 ভাগ 1000 করলে কেজিতে যাবে, তখন 1 2 3টা শূন্য, 1 2 3টা শূন্য বাদ থাকে কত? 14400। তাহলে আমার লোহার পাইপের ওজন কত? 14400 কেজি লোহার পাইপের লোহার ওজন, ঠিক আছে? এবার অঙ্কটা আমি তোমাদেরকে আবার বুঝাই দিচ্ছি। কি বুঝে দিব খেয়াল করো। বলছে ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যকে বাইরের ব্যাস, ঠিক আছে? এই যে ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, ও মানে উদ্দীপক থেকে এই কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে কত? দেওয়া আছে 13, এটাকে বাইরের ব্যাস ধরছি, ওকে 13। আবার বলছে কি
বলছে যে উচ্চতাকে ভেতরে ব্যাস, উচ্চতা কত 3, এটাকে ভেতরে ব্যাস ধরছি। ধরার পর আমাকে বলছে যে প্রতি ঘন সেন্টিমিটার লোহার ওজন, একটা লোহার উচ্চতা বিশিষ্ট লোহার পাইপ তৈরি করছে। এরপর বলছে প্রতি ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি এত হয় তাহলে পাইপের লোহার ওজন কত। দেখো আমার ঘন সেন্টিমিটার বলছে, তার মানে আমার লোহাটা বানাইতে, পাইপটা বানাইতে কতটুকু লোহার দরকার হয়েছে। 1 ঘন সেন্টিমিটারের দাম এত, আমার কতটুকু লোহার দরকার হয়েছে ওইটার দামটা আমার বের করতে হয়েছে। তো এবার দেখো এই পাইপটা তো ভেতরে ফাঁপা, হ্যাঁ, তো ভিতরে তো আর লোহা নেই না, কোথায় আছে, বাহিরের এই কোল ঘেঁষে আছে। তো ওই বাইরের ব্যাস থেকে ভেতরের ব্যাসটা যদি বাদ দিই, বাইরের আয়তন থেকে ভেতরের আয়তনটা যদি বাদ দিই, তাহলে আমি লোহার আয়তনটা পাচ্ছি। তো ওই আয়তন থেকে 1 ঘন সেন্টিমিটারের দাম যদি 7.2 গ্রাম হয় লোহার ওজন, তাহলে টোটাল পাইপের লোহার ওজন কত। এর জন্য আমি ব্যাসার্ধ করলাম, ব্যাসার্ধ করে আমি বাহিরের আয়তন বের করলাম, তারপর আমি ভেতরের আয়তন বের করলাম। বাহিরের আয়তন থেকে ভেতরের আয়তন বাদ দিলে লোহার পাইপের আয়তন আসছে, লোহার পাইপের আয়তন আসছে মানে ঘন সেন্টিমিটারে আসছে। এগুলো সব তুমি ঘন সেন্টিমিটার লিখবা। তো 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি 7.2 গ্রাম হয়, 20 লাখ ঘন সেন্টিমিটার লোহার ওজন আসবে 14,000, এরকম গুণ করতে 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 1000 দ্বারা ভাগ করে 14,400 কেজি। তো অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে এরই মাধ্যমে আমাদের পরিমিতি সম্পূর্ণ কমপ্লিট, এবং এমন কোনো টাইপ নেই আমি দেখিনি, সবগুলো দেখেছি। ইনশাল্লাহ এর মধ্যে আসবে। তবে আমার সাজেশন থাকবে, কষ্ট হবে আমি জানি, তোমাদের এই ক্লাসটা করে আবার প্র্যাকটিস করা কষ্ট হবে আমি জানি, কিন্তু করতে হবে। কী করতে হবে? করতে হবে। তো তোমরা করবে কি না আমাকে কথা দাও, বলে ইনশাল্লাহ করবো। হ্যাঁ, ক্লাসটা করবা, কি করবা, ক্লাস তো করে ফেলছো, এতটুকু পর্যন্ত আসছে মানে ক্লাস ডান। এবার এই 7টা ম্যাথ নিজে রাফ করব, নিজে পুরা করার দরকার নেই, লেখাটাকে এগুলো পরীক্ষার খাতে লিখবা, নিজে রাফলি করবা, কেমন রাফলি করব ইনশাল্লাহ। বলো ইনশাল্লাহ। কারণ এখন যদি না করো, যেগুলো বেশি সহজ এগুলো করার দরকার নেই, তবে করবা। এবার আসো আমি একটা সাজেশন তোমাদেরকে দিই, সেটা হচ্ছে একটা ত্রিভুজের ছিল কি না, ওই যে ত্রিভুজের ক্ষেত্রফল বেড়ে যায়, ত্রিভুজের দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অত মিটার বেড়ে যায়, এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। আরেকটা কোনটা, ওই যে একটা সামান্তরিক ছিল কি না, অপরকর্ণের দৈর্ঘ্য, সুপার ডুপার ইম্পর্টেন্ট। একটা রাস্তার অঙ্ক ছিল কি না, একটু আগে করাইছি, এই ভ্যালুটা কত তাই ছিল। এটাকে দুইভাবে দিতে পারে, এই ভ্যালুগুলো ডিরেক্ট তোমাকে দিতে পারে, অথবা বলবে এখান থেকে দুইজন লোক 135 ডিগ্রি কোণ করে 135 ডিগ্রি কোণ করে ঘন্টায় 8 কিলোমিটার ও 5 কিলোমিটার বেগে 4 ঘন্টা পর এই বিন্দুতে ওই বিন্দুতে আসলো, তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত। এই অঙ্কটা খুব জোর সম্ভাবনা আছে। এই মাত্র করছি যে পাইপের অঙ্কটা আসবে ইনশাল্লাহ, পাইপের অঙ্কটা কোনো না কোনো বোর্ডে আসবে। তারপরে আরেকটা ম্যাথ করেছি কোনটা, তারপরে সামান্তরিক করাইছি, কর্ণ করাইছি, ও হ্যাঁ, আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো দিয়ে ঘনকের বেলনাকার, হ্যাঁ, বেলনাকারের ক্ষেত্রে আমি সূত্রটা আরেকটু রিভাইজ করি, সেখানে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, আর আয়তন সমগ্র তলের আয়তন πr²h, সমগ্র তলের ক্ষেত্রফল 2πr/h, ঠিক আছে। এবার সে ঘনকের ক্ষেত্রফল 6a², ঘনকের আয়তন a³, ঠিক আছে, এ হচ্ছে কথা। এবার সে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল 2 × ab+bc+ca, আয়তাকার ঘনবস্তুর আয়তন হচ্ছে abc, ঠিক আছে। এবার আসো বৃত্তকলার ক্ষেত্রফল θ/360 ডিগ্রি ইন্টু πr², বৃত্তচাপের দৈর্ঘ্য θ/360 ডিগ্রি ইন্টু 2πr। এই সূত্রগুলো নখদর্পণে থাকতে হবে, তাহলে তুমি পারবে। 180 ডিগ্রি করলে πr/θ/180 থাকে, ঠিক আছে। বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তের পরিধি কি 2πr, তারপরে বৃত্তের ক্ষেত্রফল কি πr²। তা আল্লাহ হাফেজ সবাইকে, কথা না বাড়াই, তোমরা ঠান্ডা মাথায় পরীক্ষা দিবে, শোনো, পরীক্ষা দিবে একদম ঠান্ডা মাথায়, কুল, ঠিক আছে। যতটুকু পারবো ততটুকু লিখে আসবো, আমার সাথে বলো, যতটুকু পারবো ততটুকু লিখে আসবে। এজন্য কি সবগুলো ম্যাথ এরকম করে আসবে না, প্রথমে তো আমি সবগুলো সলভ করতে হবে। তোমাদের মনে 4টা নাকি 5টা, আমি হিসাব, হ্যাঁ 5টায় অ্যান্সার করতে হবে। তো 5টার ক্ষেত্রে আমি বলবো পরিসংখ্যান 2টা দিয়ে দিবা, তারপরে ত্রিকোণমিতি আর পরিমিতি থেকে যদি 2টা কমন আসে ওকে, তাহলে এখান থেকে 2টা দিয়ে দিবা, ত্রিকোণমিতি একটা, পরিমিতি একটা, 2টা শেষ। তাহলে ওই পরিসংখ্যান দিবে 1টা 3টা, বীজগণিত থেকে 1টা 4টা, আর জ্যামিতি থেকে 1টা 5টা। জ্যামিতি সম্পাদ্য দিয়ে দিবা, ঠিক আছে, উপপাদ্যের দিকে যাওয়ার দরকার নাই, সম্পাদ্য অ্যান্সার করে দিবা, কোনো প্যারা নাই। আর যদি তোমার পরিমিতি একটু টাফ চলে আসে বা ত্রিকোণমিতি একটা টাফ চলে আসে, তখন কী করবা, পরিসংখ্যান 2টা করবা, ত্রিকোণমিতি আর পরিমিতি থেকে 1টা অ্যান্সার করবা, জ্যামিতি থেকে 1টা দিবা, বীজগণিত থেকে 1টা দিবা, 5টা শেষ। আর যে বেসিকগুলো করাইছি আমার ক্লাসে আমি শুরুর দিকে, এই বেসিকের উপরে ওই যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এটা হলো এর ক্ষেত্রফল কত, বৃত্তের ব্যাসার্ধ আর হলে তার ক্ষেত্রফল কত, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গ আঁকো। এই প্রশ্নটা খুব আসতে দেখি, করাই দিব তোমাদেরকে। 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, প্রথমে 4 সেন্টিমিটার আঁকবা,
আঁকে এরকম যে কোনো রশ্মি নিবা, সেখান থেকে 4 সেন্টিমিটার আঁকবা। তারপরে এখানে কি আঁকবা, একটা লম্ব আঁকবা, লম্বাকে এখান থেকে 4 নিবা। তারপর এটা থেকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আঁকবা 4, এখানে আঁকবা 4, এটা আর এটা যোগ করে দিবা, বর্গ হয়ে যাবে। ঠিক আছে, তা আজকের ক্লাসটা আমরা এখানে রাখতেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।